হ্যালো ভিউয়ার্স, তোমরা ইতিমধ্যে বোর্ডে যে লেখাটি এসেছে সেই লেখাটি দেখেই বুঝতে পেরে গেছো আজকের কিসের ক্লাস হতে চলেছে। লেখাটা আছে কারক ও বিভক্তি। এটা বাংলা ব্যাকরণের একটা অংশ। এই অংশটা কাদের কাদের পড়তে হবে বা কাদের কাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রথম কথা, যারা ওয়েস্ট বেঙ্গলের টেট পরীক্ষা দেবে তাদের জন্য তো ব্যাকরণ একটা গুরুত্বপূর্ণ অংশ বটেই বটে। তাছাড়াও যে সমস্ত পরীক্ষায় বাংলা ব্যাকরণ একটা অংশ বা পার্ট, সে সমস্ত পরীক্ষার্থীদের জন্য কিন্তু মারাত্মক একটা গুরুত্বপূর্ণ ক্লাস হতে চলেছে এই ক্লাসগুলো। এখন থেকে তোমাদের সিরিজ ওয়াইজ এই ভিডিওগুলো কিন্তু আসবে। আগামী দিনে যদি এই রকম পরিস্থিতি আসে যে প্রত্যেকটা পরীক্ষার জন্য বাংলাকে বাধ্যতামূলক করে দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু এই বাংলা ব্যাকরণ পরীক্ষার্থীর পাস করার একটা অন্যতম হাতিয়ার হয়ে উঠবে। তাই যারা দেখছো, যারা অলরেডি এই ভিডিও দেখতে শুরু করেছো, তাদের জন্য একটা কথা বলে রাখি, এই যে ভিডিও ব্যাকরণের সিরিজ, এই সিরিজগুলো কিন্তু নিয়মিত ধারাবাহিকভাবে এখানে করানো হবে। যারা যারা এই ভিডিওগুলো দেখতে ইচ্ছুক তাদের সকলকেই দামস টিউটোরিয়ালে স্বাগত। দামস টিউটোরিয়াল সমস্ত পরীক্ষার্থীদের জন্য কিন্তু বাংলা ব্যাকরণের সিরিজ নিয়ে এসেছে এবং এখন থেকে সেই সিরিজ প্রতিনিয়ত রেগুলার ওয়াইজ তোমরা পাবে। যদি তোমরা এই ভিডিওগুলোকে পেতে চাও তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং প্রত্যেকটা ভিডিওতে লাইক এবং কমেন্ট করবে, কারণ তোমাদের এই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রিপশন আমাদেরকে এই ভিডিওগুলো আরও সুন্দর করে পরিবেশন করতে এবং তোমাদেরকে দিতে উৎসাহিত করবে। ঠিক আছে, তাহলে আজকে আর বেশি সময় নষ্ট করব না। তোমরা বুঝতেই পারছো আজকে বাংলা ব্যাকরণের একটা গুরুত্বপূর্ণ অংশ কারক ও বিভক্তি দিয়ে আমাদের ক্লাস শুরু হচ্ছে। প্রথম প্রশ্ন, যে কারক ও বিভক্তি কেন গুরুত্বপূর্ণ? না, ব্যাকরণের একটা অন্যতম প্রধান স্তম্ভ কারক ও বিভক্তি। বাংলা ব্যাকরণের নাম শুনলেই আমাদের যেমন কারক, বিভক্তি, সমাসের নাম মনে পড়ে, তার মধ্যেই তো কারক বিভক্তি আসে। তাই কারক বিভক্তি দিয়ে আমাদের আজকের ক্লাস শুরু হচ্ছে। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি লেখা আছে বিভক্তি কি। বিভক্তি কি? তো কারক ও বিভক্তি একসাথে করানো হবে ক্লাসটাতে, এবং যদি তোমরা গুরুত্বপূর্ণ এবং মনোযোগ সহকারে ক্লাসটি কমপ্লিট করো তাহলে এইটুকু এখান থেকে বলতে পারি, তোমাদের ব্যাকরণের একটা অধ্যায় কিন্তু ক্লাসের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। প্রথমে লেখা আছে বিভক্তি কি। বিভক্তি আমরা কাকে বলি? আমরা বাক্যের মধ্যে ছোট ছোট অংশগুলোকে দেখতে পাই, তাই না? এই অংশগুলোকে এক একটাকে বলি আমরা শব্দ। কি বলে থাকি? শব্দ। শব্দ আবার যখন কোনো এক্সট্রা অংশ নিয়ে যুক্ত থাকে তখন তাকে আমরা বলি পদ। অর্থাৎ শব্দের সাথে যদি কোনো অতিরিক্ত অংশ যুক্ত থাকে একটা শব্দের সাথে, তাহলে তাকে আমরা কি বলি? পদ বলি। তাই তো লেখা আছে এখানে, দেখো, শব্দ প্লাস বিভক্তি, তাকে আমরা কি বলি? পদ। এই যে অতিরিক্ত অংশটার কথা বললাম, এই অতিরিক্ত অংশটাই হচ্ছে আসলে বিভক্তি। তাহলে বিভক্তি কাকে বলে? বিভক্তি হচ্ছে শব্দের অতিরিক্ত অংশ যেটা যুক্ত হলে শব্দটাকে পদে পরিণত করে দেয়। যেমন উদাহরণ আমরা দেখি, এখানে একটা উদাহরণ দেওয়া আছে খাটে, এবং এর নিচে লেখা আছে শব্দ। ঠিক আছে, খাটে, এটা দেখো এখানে পদ লেখা আছে, তাই তো? তাহলে এখানে আসল বা মূল শব্দটা খাটে নয়। মূল শব্দটা কি? মূল শব্দটা হচ্ছে এখানে খাট। মূল শব্দটা কি? খাট। তাহলে খাট হচ্ছে আমাদের একটা শব্দ। এখন এই খাট শব্দটার সাথে খাটে পরিণত হয়েছে কি যুক্ত হয়ে? না, আমরা একটা দেখতে পাচ্ছি একার যুক্ত হয়েছে, স্বরবর্ণ একার, তাই না? স্বরবর্ণ একার যুক্ত হয়ে এটাকে রূপ দিয়েছে কি? রূপ দিয়েছে খাটে। তাই শব্দ ছিল খাট, অতিরিক্ত অংশ যোগ হলো এ, এবং
মূল রূপ পেল খাটে। ছিল শব্দ, অতিরিক্ত অংশকে আমরা বলি বিভক্তি, বিভক্তি যোগ হলো এবং তৈরি হলো কি পদ। তাহলে পদ কিভাবে তৈরি হয় না, পদ হচ্ছে শব্দের সাথে অতিরিক্ত অংশ যুক্ত হয়ে পদ তৈরি হয়। আর এই যে অতিরিক্ত অংশটা যুক্ত হয় এটাকেই আমরা বলি বিভক্তি। এখন বিভক্তি কত প্রকারের, কত ধরনের বিভক্তি হয় সেটা আমাদেরকে দেখতে হবে। বিভক্তিগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবেই হবে, কারণ এই বিভক্তিগুলো শুধু নিজে বিভক্তি আকারে নয়, এগুলো আমাদের কারক নির্ণয় করার সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাছাড়া বিভক্তি আমাদের আরেকটা দিক থেকে মনে রাখতে হবে, পরীক্ষায় যে প্রশ্ন আসে সেই প্রশ্নে শুধুমাত্র কারক নির্ণয় করুন এই রকম লেখা কিন্তু থাকে না, তার পাশে দেওয়া থাকে কারক ও বিভক্তি নির্ণয় করুন। তার মানে কারকটা নির্ণয় করলেই হবে না, তার পাশাপাশি আমাকে সঠিক বিভক্তিটাও কিন্তু নির্ণয় করতে হবে। তো এখানে আমরা একটা ছক দেখতে পাচ্ছি এবং এই ছকে বিভক্তিগুলোর নাম আমরা দেখতে পাচ্ছি, তার সাথে কোন বিভক্তি কি যুক্ত হয়ে তৈরি করে পদ সেটাও এখানে লেখা আছে। প্রথম বিভক্তি আমরা দেখতে পাচ্ছি প্রথমা বা শূন্য বিভক্তি। নামগুলো মনে রাখা অতি সহজ, ক্রম অনুযায়ী এসেছে, দেখো প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী। ঠিক আছে? যদি কোনো শব্দের সাথে আচ্ছা দুই ধরনের বর্ণ আছে তাই না, একটাকে বলি আমরা কি স্বরবর্ণ, আর একটাকে কি বলি আমরা ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ, যারা স্বরবর্ণ তারা স্বাধীনভাবে উচ্চারিত হতে পারে, এটা আমাদের জানা আছে। আচ্ছা, ব্যঞ্জন বর্ণগুলো নিজে নিজে উচ্চারিত হতে পারে না, তাদের উচ্চারণের জন্য কিন্তু স্বরবর্ণের সাহায্য পড়ে। এবারে আমরা মূল বিষয়ে আসছি। যদি কোনো শব্দের সাথে অকার, কি আছে এখানে স্বরবর্ণ অকার, যদি অকার যুক্ত থাকে অথবা আমরা যদি কোনো যুক্ত দেখতে না পাই, যেমন তোমাদের যদি একটা বর্ণ দিই, একটা যদি শব্দ দিই, বলো তো কলম লিখলাম তাই না, একে যদি আমরা বিশ্লেষণ করতে যাই তাহলে আমরা লিখব প্রথমে ক যোগ কি লিখব অ। বলো তো এই শব্দটাতে বা এই পদটাতে কোনো রকম অ দেখতে পাচ্ছি আমরা? দেখতে পাচ্ছি না। কোনো রকম আমরা এখানে স্বরবর্ণ দেখতে পাচ্ছি না, অথচ স্বরবর্ণটা বেরিয়ে আসলো কেন না, স্বরবর্ণটা এই কারণে বেরিয়ে আসলো যে কোনো ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না। তাহলে এখানে ক আমাদের কি ছিল? ব্যঞ্জন বর্ণ ছিল। তাহলে ব্যঞ্জন বর্ণকে যদি আমরা উচ্চারণ করতে যাই তাহলে দেখতে পাবে ক, শেষে কি উচ্চারিত হচ্ছে, কোন ধ্বনি আসছে? অধ্বনি আসছে। আর অধ্বনিটাই হচ্ছে আসলে স্বরবর্ণ, অস্বরবর্ণ। তাই ক এর সাথে কি যুক্ত হলো? অ। যুক্ত ছিল অ, কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম না তাই না। তাই যদি দেখতে না পাই তাহলে সেটাকে আমরা বলি শূন্য বিভক্তি। কি বলি? শূন্য বিভক্তি। তাহলে কোনো শব্দের সাথে কোনো কিছু যুক্ত আছে, কোনো স্বরবর্ণ, কিন্তু সেটা আমরা দেখতে পাচ্ছি না, শুধুমাত্র অ এর ক্ষেত্রে এটা হয়, তাই সেটাকে আমরা বলি শূন্য বিভক্তি। আর যদি অ নিজে যোগ থাকে, তা অ যোগ থাকা অথবা শূন্য যোগ থাকা একই বিষয়, আমরা দেখতে পাবো না। তাহলে কোনো একটা মূল শব্দ তার সাথে শূন্য বা অবিভক্তি যোগ থাকলে তাকে আমরা বলি প্রথমা বিভক্তি যোগে যুক্ত পদ। কি বলি আমরা? প্রথমা বিভক্তি যোগে যুক্ত পদ। উদাহরণ দেখি আমরা। উদাহরণে লেখা আছে রহিম বল খেলে। রহিম বল খেলে। তাহলে এখানে কতগুলো পদ আছে বলো তো? তিনটে পদ আছে, রহিম বল আর খেলে। আচ্ছা, প্রথম পদটা আমরা নিলাম রহিম। আচ্ছা, রহিম মূল শব্দ কি? মূল শব্দ হচ্ছে রহিম। তাহলে তার সাথে কি যোগ আছে? কিছুই যোগ নাই। হ্যাঁ, শেষে যে ম আছে, ময়ের উচ্চারণ করো তো তোমরা ম। তাহলে কোন ধ্বনি আসছে? ম যোগ অধ্বনি। তাহলে অযুক্ত আছে। তাহলে রহিম, এই যে পদটা তৈরি হয়েছে, আসল শব্দ রহিম, আর তার সাথে কোন বিভক্তি যোগ হয়েছে? অ বা শূন্য বিভক্তি যোগ হয়েছে। তাহলে রহিম শব্দটাতে অ বা শূন্য বিভক্তি যোগ আছে, তাই কোন বিভক্তি যোগ হয়েছে? প্রথমা বিভক্তি
যোগ হয়েছে। তাহলে কোন শব্দের সাথে অ বা শূন্য বিভক্তি যোগ হলে তাকে আমরা বলি প্রথমা বিভক্তি। কি বলি আমরা? প্রথমা বিভক্তি। তাহলে প্রথমা বিভক্তি কাকে বলবো? যদি কোনো শব্দের সাথে অকার অথবা শূন্য বিভক্তি যোগ থাকে তখন তাকে আমরা কি বলবো? প্রথমা বিভক্তি বলবো। ঠিক তেমনি বল, মূল শব্দ কি? বল। তাহলে বল, তাই না? শেষে ল, তাহলে ল তো একাই উচ্চারণ হতে পারে না, কাকে নিয়ে আসবে? অকে নিয়ে আসবে। হ্যাঁ, কিন্তু বল যদি উচ্চারণ করি আমরা তাহলে বলের শেষে কিন্তু অ আসবে না, তাহলে কিছুই আসছে না। ল শুধু উচ্চারণ করলে অ আসে, কিন্তু বল বলতে গেলে শেষে অ আসে না, তাহলে কি যোগ আছে? তাহলে শূন্য যোগ আছে, এখানে কিছুই নাই, তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের প্রথমা বিভক্তি। এবার আসছে আমরা দ্বিতীয় বিভক্তি। কোন শব্দের সাথে যদি কে, রে অথবা এ রে, কি বললাম? কে, রে অথবা এ রে যুক্ত হয়ে যে পদ তৈরি করে সেই পদটাকে আমরা বলি কে, রে, এ রে যোগে বিভক্তি অথবা দ্বিতীয়া বিভক্তি। তাহলে দ্বিতীয়া বিভক্তি কখন হবে? কোন শব্দের সাথে যখন কে, রে অথবা এ রে এই অংশগুলো বা এই বিভক্তিগুলো যুক্ত হবে। চলো উদাহরণে দেখি। বলছে তোমাকে আজ যেতেই হবে, তোমাকে আজ যেতেই হবে। তাহলে অনেকগুলো পদ আছে, কটা পদ আছে? 4টে পদ আছে, তাই না? তোমাকে আজ যেতেই হবে, তাহলে 4টে পদ আছে। তোমাকে বলো তো, মূল শব্দটা তোমাকে, মূল শব্দটা হচ্ছে তুমি, মূল শব্দটা কি? তুমি। তার সাথে কে বিভক্তি যোগ হয়ে সেটাকে কি বানিয়েছে? তোমাকে। তাহলে তোমাকে যে পদটা আছে এই পদটা কোন বিভক্তি যোগে যুক্ত হয়ে তৈরি হয়েছে? দ্বিতীয়া বিভক্তি, দ্বিতীয়া বিভক্তি যোগে তৈরি হয়েছে। তাহলে দ্বিতীয়া বিভক্তি আমরা ওই সমস্ত পদের মধ্যে পাবো যে সমস্ত পদের সাথে কে, রে অথবা এ রে যুক্ত আছে। কি যুক্ত আছে? কে, রে অথবা এ রে, ঠিক আছে? তোমাকে দেখতে পেলাম, তাই না? রে যোগে একটা বিভক্তি যুক্ত শব্দ কি হতে পারে? রে। আমারে কলমটি দাও, কি বললাম? আমারে কলমটি দাও। তাহলে আমারে মূল শব্দ কি? আমি। কি যোগ হয়েছে? রে। তাহলে কি তৈরি করেছে? আমারে। তাহলে কে, রে, এ রে যোগ হলে কোন বিভক্তি হয়? দ্বিতীয়া বিভক্তি হয়। কোন বিভক্তি হয়? দ্বিতীয়া। আচ্ছা, এই যে কে, রে, এ রে, এটা যখন বললাম এর সাথে আর একটা বিভক্তি আমরা এখনই পড়বো, সেটা হচ্ছে চতুর্থী বিভক্তি। কি বিভক্তি পড়বো? চতুর্থী। দেখো চতুর্থী বিভক্তিতেও কিন্তু কে, রে, এ রে লেখা আছে, আছে না? আচ্ছা, কে, রে, এ রে লেখা আছে। তাহলে কে, রে, এ রে থাকলে স্যার দ্বিতীয়া বিভক্তি বলবো না চতুর্থী বিভক্তি বলবো? প্রশ্ন হচ্ছে কন্ডিশনের উপরে নির্ভরশীল। কে, রে, এ রে শব্দ যোগে বা বিভক্তি যোগে তৈরি হওয়া পদ, সেই পদ যখন কাউকে নিঃস্বার্থভাবে দান করা বোঝাবে, সেই পদাধিকারী কাউকে যখন নিঃস্বার্থভাবে দান করা বোঝাবে। তাহলে বলি একটা শব্দ কে, রে, এ রে দিয়ে তৈরি হওয়া একটা পদ, সেই পদে কেউ যদি নিঃস্বার্থভাবে দান করতে চায় তাহলে ওই পদে যে বিভক্তিটা যোগ আছে তাকে আমরা বলবো চতুর্থী বিভক্তি। কি বলবো? চতুর্থী বিভক্তি। কিন্তু কে, রে, এ রে যোগে তৈরি হওয়া কোনো একটা পদ, সেই পদে নিঃস্বার্থ দান বাদে অন্য কিছু বোঝাচ্ছে। যেমন এখানে বলছে আমাকে আজ যেতেই হবে। তাহলে আমাকে, আমাকে পাত্রটাতে কোনো নিঃস্বার্থ দানের বিষয় আছে? নাই। কিন্তু নিঃস্বার্থ দানের বিষয় কোথায় আছে? আসছি। বলছে ভিখারিকে ভিক্ষা দাও। কি আছে? ভিখারিকে ভিক্ষা দাও। বলো তো প্রথম পদটা কি আছে? ভিখারিকে। কি আছে? ভিখারিকে আছে। আচ্ছা, তাহলে মূল শব্দটা কি ছিল? ভিখারি। মূল শব্দটা কি? ভিখারি। ওর সাথে কি যোগ হয়েছে? কে। তাহলে ভিখারির সাথে বিভক্তি যোগ হয়েছে কে দিয়ে, তৈরি কি হয়েছে? ভিখারিকে। এখন ভিখারিকে যে পদটা তৈরি হলো, এই পাত্রে নিঃস্বার্থ দান বোঝাচ্ছে কি বোঝাচ্ছে না? বলছে ভিখারিকে ভিক্ষা দাও, এটা নিঃস্বার্থ দানের মধ্যে পড়ে না শর্ত সাপেক্ষ দানের মধ্যে পড়ে?
এটা নিঃস্বার্থ দানের মধ্যে পড়ে। কারণ একবার ভিখারিকে ভিক্ষা দিয়ে দিলে সেটা কিন্তু কোনো শর্ত সাপেক্ষ থাকে না। তাহলে যখন ভিখারিকে ভিক্ষা দাও, এই ভিখারিকে পদের কে জানতে চাইবে, তখন সেটাকে আমরা বলবো কোন বিভক্তি? চতুর্থী বিভক্তি। ঠিক আছে। কিন্তু যখন বলবে আমাকে আজ যেতেই হবে, আমাকের কে কোন বিভক্তি আছে, তখন বলবো দ্বিতীয় বিভক্তি। কন্ডিশন কি? একটাই কন্ডিশন, নিঃস্বার্থ দান। মা শিশুকে ভালোবাসছে। ঠিক আছে, মা শিশুকে ভালোবাসছে। ঠিক আছে, তাহলে শিশুকে কোন বিভক্তি যোগ আছে? কে বিভক্তি। তাহলে কে বিভক্তি থাকলে কি হবে? হয় দ্বিতীয়া না তো চতুর্থী। আচ্ছা, শিশুকে যে ভালোবাসা, এটা মায়ের নিঃস্বার্থ না কোনো শর্ত সাপেক্ষ? নিঃস্বার্থ। তাহলে ওই যে শিশুকে কে, এটা কোন বিভক্তি যোগে তৈরি হয়েছে? এটা চতুর্থী বিভক্তি যোগে তৈরি হয়েছে। তাহলে দ্বিতীয় এবং চতুর্থী বিভক্তিগুলো একই, তাই না? কিন্তু কোন কন্ডিশনে হচ্ছে, কোন পাত্রে যাচ্ছে, তার উপরে নির্ভরশীল। এবারে আসছে আমরা তৃতীয়া। যদি কোনো শব্দের শেষে দ্বারা, দিয়া অথবা কর্তৃক, কি কি তিনটে শব্দ বললাম? দ্বারা, দিয়া অথবা কর্তৃক, এই বিভক্তিগুলো যোগে পদ তৈরি হয়, তাহলে সেই পদে আমরা বলবো তৃতীয়া বিভক্তি আছে। তাহলে তৃতীয়া বিভক্তি আমরা চিনব কি কি দিয়ে? দ্বারা, দিয়া অথবা কর্তৃক। যদি কোনো শব্দের সাথে এই তিনটে পদের যোগ থাকে, তাহলে সেই পদটা তৈরি হয়েছে কোন বিভক্তি যোগে? তৃতীয়া বিভক্তি যোগে। দেখি, ছুরি দিয়ে ফলটি কাটো। কি লেখা আছে? ছুরি দিয়ে ফলটি কাটো। এখানে একটা পদ ছুরি দিয়ে, একটা পদ ফলটি, আর একটা পদ কাটো। তাহলে প্রথম পদটা আমরা নিলাম ছুরি দিয়ে, তাই না? তাহলে ছুরি দিয়ে মূল শব্দটা কি? ছুরি, তার সাথে কোন বিভক্তি যোগ হয়েছে? দিয়ে। তাহলে মূল শব্দের সাথে দিয়ে বিভক্তি যোগ হয়েছে, মানে কোন বিভক্তি যোগ আছে? তৃতীয়া বিভক্তি যোগ আছে। রাজার দ্বারা বস্ত্র বিতরণ করা হলো। রাজার দ্বারা বস্ত্র বিতরণ করা হলো। ঠিক আছে। অথবা লাঠির দ্বারা সাপটি আঘাত প্রাপ্ত হলো। লাঠির দ্বারা সাপটি আঘাত প্রাপ্ত হলো। লাঠি মূল শব্দ, এর সাথে কোন বিভক্তি যোগ করেছি? দ্বারা বিভক্তি। তাহলে লাঠির দ্বারা কোন, এটা একটা পদ, এই পদটা কোন বিভক্তি যোগে তৈরি হয়েছে? তৃতীয়া বিভক্তি যোগে তৈরি হয়েছে। তাহলে তৃতীয়া বিভক্তি মনে রাখবো কোন কোন বিভক্তি যোগে? দ্বারা, দিয়া, কর্তৃক। তাহলে প্রথম আমরা কি কি পড়লাম? প্রথম বিভক্তি শূন্য অথবা অকার যোগ থাকবে। দ্বিতীয় আর চতুর্থী একই রকম, কে, রে, এ, রে। বিষয় হচ্ছে এটা যোগে যে পাত্রটা তৈরি হয়েছে, যে পদটা তৈরি হয়েছে, সেই পদে নিঃস্বার্থ দান বোঝালে কোন বিভক্তি হয়ে যাবে? চতুর্থী, তাই তো? আর যদি এমনি কোনো কারণে বোঝায়, তাহলে হচ্ছে দ্বিতীয়া। তৃতীয়া কি? দ্বারা, দিয়া, কর্তৃক। এবার আসছি আমরা পঞ্চমী বিভক্তি। কোন বিভক্তি? পঞ্চমী বিভক্তি। যদি কোনো শব্দের সাথে হতে, থেকে অথবা চেয়ে বিভক্তি যোগে পদ তৈরি হয়। কি কি বিভক্তি? হতে, থেকে, চেয়ে। তাহলে একটা শব্দ, সেই শব্দের সাথে যদি আমরা দেখি হতে, থেকে অথবা চেয়ে যোগ আছে, তাহলে সেই শব্দটাকে কোন বিভক্তি যোগে শব্দ বলবো? পঞ্চমী বিভক্তি যোগে শব্দ বলবো। দেখি, বলছে গাছ থেকে পাতা পড়ে। কি বলছে? গাছ থেকে পাতা পড়ে। গাছ থেকে একটা পদ, তাই না? এই পদ, গাছ থেকে একটা পদ, এই পদের মূল শব্দ কি? গাছ। মূল শব্দ হচ্ছে গাছ। এই যে মূল শব্দ গাছ, গাছের সাথে কি যোগ হয়েছে? থেকে। তাহলে গাছ থেকে পাতা পড়ে। তাহলে এই যে থেকে, এটা একটা তো বিভক্তি। তাহলে থেকে যোগ থাকলে কোন বিভক্তি? পঞ্চমী বিভক্তি আমাদের হয়। ঠিক আছে। গাছ থেকে পাতা পড়ে। বলছে রামের চেয়ে শ্যাম বেশি ধনী। রামের চেয়ে শ্যাম বেশি ধনী, তাই না? তাহলে রাম চেয়ে শ্যাম বেশি ধনী। তাহলে রাম চেয়ে যদি বলি, তাহলে রাম, তাই তো মূল শব্দ। তাহলে রাম চেয়ে, তাহলে চেয়ে যোগে হয়েছে। তাহলে এটা কোন বিভক্তি যোগে হয়েছে?
পঞ্চমী বিভক্তি যোগে হয়েছে। ঠিক আছে, থেকে, ঠিক আছে, স্টেশন থেকে গাড়িটি ছাড়লো, স্টেশন থেকে গাড়িটি ছাড়লো, তাহলে স্টেশন থেকে পথ, মূল শব্দ কি স্টেশন, কোন বিভক্তি যোগে তৈরি হয়েছে? পঞ্চমী বিভক্তি যোগে স্টেশন থেকে তৈরি হয়েছে। এবারে আসছে আমরা ষষ্ঠী বিভক্তি। যদি কোনো শব্দের সাথে র বা এর, কি কি বলেছে? র বা এর বিভক্তি যোগে পদ তৈরি হয়, তাহলে আমরা সেই রকম পদকে বলি ষষ্ঠী বিভক্তি যোগে তৈরি হওয়া পদ। কি কি? শুধুমাত্র র অথবা এর, শুধুমাত্র র অথবা এর। ঠিক আছে, দেখি, আমার 5টা বই আছে। কি বললাম? আমার 5টা বই আছে, তাই না? তাহলে আমার একটা পদ তো, তাই তো? আচ্ছা, আমার মূল শব্দটা কি? আমি, এর সাথে কি হয়েছে? র। তাহলে আমার শব্দটা কোন বিভক্তি যোগে তৈরি হয়েছে? ষষ্ঠী বিভক্তি যোগে তৈরি হয়েছে। বলছে এটি সবুজের বই। কি লেখা আছে? এটি সবুজের বই। তাহলে সবুজের, এটা তো একটা পদ, মূল শব্দটা কি? সবুজ, তার সাথে কি যোগ হয়েছে? এর। মূলত এই ষষ্ঠী বিভক্তিটা কোনো পদের মালিকানাকে বোঝায়। ঠিক আছে, যে পদটা বোঝায় সেই পদটা কোনো ওই বাক্যের মালিকানাকে বোঝায়। ঠিক আছে, যেমন বললাম সবুজের বই, বইটার মালিক কে? সবুজ। আমার 5টা বই আছে, বইটার মালিক কে? আমি। তাহলে মালিকানাকে বোঝায় বাক্যের। কোন 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 বিভক্তি যোগ? র আর এর। আর র আর এর যোগ থাকতে গেলে তাকে আমরা কোন বিভক্তি বলবো? ষষ্ঠী বিভক্তি বলবো। নেক্সট এবং আমাদের লাস্ট বিভক্তি, তার নাম হচ্ছে সপ্তমী বিভক্তি। কি কি যোগ থাকবে? যোগ থাকবে এ, তে, এতে অথবা অন্তস্থ। ঠিক আছে, কি কি? এ, তে, এতে অথবা অন্তস্থ যোগে তৈরি হওয়া পদকে আমরা কোন বিভক্তি যোগে তৈরি হওয়া পদ বলবো? সপ্তমী বিভক্তি যোগে তৈরি হওয়া বিভক্তি বলবো। যেমন আমরা দেখছি আকাশে চাঁদ উঠেছে। কি আছে? আকাশে চাঁদ উঠেছে, তাই তো? তাহলে এখানে একটা পদ কি? আকাশে। মূল শব্দ কি ছিল? আকাশ। কি যোগ হয়েছে? এ যোগ হয়েছে। তাহলে মূল শব্দ আকাশের সাথে এ যোগ হয়ে যে পদটা তৈরি করলো, তাতে আমরা এ বিভক্তি দেখতে পাচ্ছি। আর এ বিভক্তি যোগে সব বিভক্তিকে কি বলা হয়? সপ্তমী বিভক্তি বলা হয়। কলকাতাতে বড় বড় বাড়ি আছে। কলকাতাতে বড় বড় বাড়ি আছে। ঠিক আছে, তাহলে কলকাতাতে, এটা একটা পদ কি পদ নয়? এটা একটা পদ। মূল শব্দটা কি ছিল? কলকাতা, তার সাথে কি যোগ হয়েছে? তে, তাই না? তাহলে কলকাতাতে তে বিভক্তি যোগ হয়েছে। তাই কলকাতাতে এই যে পদটা কোন বিভক্তি যোগে তৈরি? সপ্তমী বিভক্তি যোগে তৈরি। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের ছক, এবং আমি এর মধ্যে সম্পূর্ণগুলোরই উদাহরণ দিলাম না। ঠিক আছে, তোমরা অনেক বাক্য এরকম পাবে, অনেক পদ এরকম পাবে যে এই বিভক্তি দ্বারা তৈরি। ঠিক আছে, প্রত্যেকটা পদ কোনো না কোনো বিভক্তি দ্বারা তৈরি। তাহলে প্রথমা বিভক্তি কি যোগ থাকবে? হয় অকার না তো শূন্যকার, দেখতে পাবো না আমরা। দ্বিতীয় বিভক্তি কে, রে, এরে। আবার এটাই চতুর্থী হয়ে যাবে যদি কে, রে, এরে যোগে যে পদটা বোঝাবে সেই পদে নিঃস্বার্থ দান বোঝায়। তৃতীয় বিভক্তি দ্বারা, দিয়া, কর্তৃক। ক্লাব কর্তৃক বৃক্ষরোপণ উৎসব পালিত হলো। তাহলে ক্লাব কর্তৃক পদটা, মূল শব্দটা কি ছিল? ক্লাব। কি বিভক্তি যোগ হয়েছে? কর্তৃক। কোন বিভক্তি যোগে তৈরি? তৃতীয়া বিভক্তি যোগে তৈরি। পঞ্চমী হতে থেকে চেয়ে, তাই না? হতে থেকে চেয়ে, মেঘ থেকে বৃষ্টি ঝরে। তাহলে মূল একটা পদ মেঘ থেকে। তাহলে মেঘ থেকে যে পদটা আমরা পাচ্ছি, এটার মূল শব্দ কি? মেঘ। তাহলে মেঘ থেকে কোন বিভক্তি যোগে? পঞ্চমী বিভক্তি যোগে তৈরি, তাই না? ষষ্ঠী কি কি?
র আর এর, র আর এর। রামের অনেক বড় বাড়ি, রামের অনেক বড় বাড়ি। তাহলে মূল শব্দ রাম, রামের কি যোগ হয়েছে? এর যোগ হয়েছে। তাহলে কোন বিভক্তি যোগ হয়েছে? ষষ্ঠী। এবং সপ্তমী বিভক্তি আমরা এ, তে, এতে আর অন্তস্থ। ঠিক আছে? কলকাতায়, কলকাতায় বড় বড় বাড়ি, কলকাতাতে বড় বড় বাড়ি। তাহলে দুটোই আলাদা আলাদা বিভক্তি যোগ হয়েছে, কিন্তু দুটোই বিভক্তি একটারই অন্তর্গত, সেটা হচ্ছে সপ্তমী বিভক্তি। তো এই হলো আমাদের বিভক্তি পড়া। কারক পড়ার আগে বিভক্তি পড়া খুব গুরুত্বপূর্ণ, কারণ এগুলো এক একটা কারকের সাথে রিলেটেড। এবার আমরা দেখব কোন কারকের সাথে কি রিলেটেড আছে এবং তার সাথে সাথে আমরা কারক পড়তে শুরু করব। প্রথম প্রশ্ন কারকের স্লাইডে দেখতে পাচ্ছি আমরা যে কারক কি, তাই তো? কারক কি? তো আমরা যখন অনেক কিছু নতুন বিষয় জানতে শুরু করি, তখন তার আগে আমাদের প্রাথমিক কিছু বিষয় জেনে আসতে হয়। ওই জায়গার দুর্বলতাটাই আমাদেরকে কিন্তু নতুন কিছু শিখতে বাধা তৈরি করে। আমি যদি কোনোদিনও নিজের বাড়ির পাশের মাঠে যদি ক্রিকেট না খেলে থাকি, রাস্তায় যদি না খেলে থাকি, তাহলে আমি ম্যাচে নেমে ফ্লপ যাব, তাই না? সেই অভিজ্ঞতাটা আমাকে ঠিক জায়গায় অভিজ্ঞতাটা প্রকাশ করতে সাহায্য করবে। তাহলে কারক শিখতে আমার কোন অভিজ্ঞতা লাগবে? কারক শিখতে অভিজ্ঞতা লাগবে আমার পদের অভিজ্ঞতা, একমাত্র অভিজ্ঞতা। পদ মূলত 5 প্রকারের হয়, আমরা জানি। কত প্রকারের হয়? 5 প্রকারের হয় পদ। কি কি পদ 5 প্রকারের? একটাকে আমরা বলি বিশেষ্য পদ। কোন পদ? বিশেষ্য পদ। একটাকে আমরা বলি সর্বনাম পদ। কোন পদ বলি? সর্বনাম পদ। একটাকে আমরা বলি বিশেষণ পদ। কোন পদ? বিশেষণ পদ। একটাকে আমরা বলি অব্যয় পদ। কি বলে থাকি? অব্যয় পদ। এবং আর একটা পদকে আমরা বলি ক্রিয়াপদ। কোন পদ বলি? ক্রিয়াপদ। তাহলে পদ মূলত কত প্রকারের হয়? 5 প্রকারের হয়। এর মধ্যে ক্রিয়াপদকে বাক্যের বশ বলা হয়, কারণ ক্রিয়া ছাড়া বাক্য গঠন হওয়া অসম্ভব, তাই না? সম্ভব নয়। এই যে 5 প্রকার পদ একটা বাক্যে আমরা কিন্তু দেখতে পাই যে এই 5 প্রকার পদ একটা বাক্যের মধ্যে বসেছে। তাহলে একটা বাক্য তো অনেকগুলো পদ নিয়ে তৈরি হয়। তাহলে সেই পদগুলোর মধ্যে প্রত্যেকটা পদ কোনো না কোনো জায়গা থেকে গেছে। কোনোটা বিশেষ্য, কোনোটা বিশেষণ, কোনোটা সর্বনাম, কোনোটা অব্যয়, কোনোটা ক্রিয়া। কারক নির্ণয়ের ক্ষেত্রে আমাকে সবচেয়ে আগে যেটা জানতে হবে সেটা ক্রিয়া কোথায়। তাহলে কারক নির্ণয়ের ক্ষেত্রে সর্বপ্রথম কোন পদটাকে আমরা খুঁজে বার করব? যেটা আমাদের ক্রিয়াপদ। তাহলে বাক্যে ক্রিয়াপদ যেটা, সেটাকে আমরা ক্রিয়াপদ বলি। আর অন্যান্য পদ যোগে যে পদগুলো আছে সেই পদগুলোকে আমরা একসাথে নামপদও বলতে পারি। কি বলতে পারি? নামপদ। তাহলে নামপদ বলতে বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, অব্যয় এদেরকে আমরা বুঝি। আর আলাদা একটা কি? ক্রিয়াপদ। নামপদের সাথে ক্রিয়াপদের যা সম্পর্ক, যে সম্পর্কে তারা একে অপরের সাথে আটকে আছে, ওই সম্পর্কটার নামই হচ্ছে কারক। তাহলে কারকের সংজ্ঞায় কি পাবো? কারকের সংজ্ঞায় আমরা এটা পাবো, বাক্যের অন্তর্গত ক্রিয়াপদের সাথে অন্যান্য পদের যা সম্পর্ক, সেই সম্পর্কটার নামই কি? কারক। সেই সম্পর্কটার নামই হচ্ছে কারক। আমরা একটা এখানে উদাহরণ নিয়েছি। কি লেখা আছে? লেখা আছে রাজর্ষি প্রতিদিন সকালে পথশিশুকে নিজ হাতে বিস্কুট খাওয়ায়। তাহলে এটা একটা বাক্য কি বাক্য না বলো তো? এর মধ্য দিয়ে মনের ভাব ব্যক্ত হচ্ছে কি হচ্ছে না? আমাদের একটা ভিউ ইমেজ তৈরি হচ্ছে। রাজর্ষি একটা ছেলে বা মেয়ে হতে পারে, সে প্রতিদিন সকালে পথ শিশুদের বিস্কুট খাওয়ায়, সকালবেলা বিস্কুট বিতরণ করে। কমপ্লিট সেন্স আসছে। তাই এটা একটা আমাদের বাক্য। বাক্যটা কতগুলো পদ যোগে তৈরি হয়েছে? রাজর্ষি প্রতিদিন সকালে পথ শিশুদের নিজ হাতে বিস্কুট খাওয়ায়, অনেকগুলো পদ যোগে তৈরি হয়েছে, তাই তো? 7টা পদ আছে। তাহলে এই পদের মধ্যে ক্রিয়াপদ কোনটা? ক্রিয়াপদ হচ্ছে খাওয়াই।
ক্রিয়াপদ কি? খাওয়ায়। তাহলে এই পদের মধ্যে ক্রিয়াপদ হচ্ছে খাওয়ায়। এখন খাওয়াই ক্রিয়াপদের সাথে অন্যান্য পদের সম্পর্ক কি আছে, কিভাবে বুঝবো স্যার সম্পর্কটা কি আছে, তাই না? এই সম্পর্কের নামই তো কারক। আচ্ছা, যদি বলি খাওয়াই, খাওয়াইটাকে যদি প্রশ্ন করি কে খাওয়াই বা কারা খাওয়াই, কে খাওয়াই বা কারা খাওয়াই? রাজস্বী, সিঙ্গুলার, তাই কে দিয়ে প্রশ্ন করে উত্তর পাবো, তাই না? যদি এখানে হতো ক্লাব শিশুরা, ক্লাবের ছেলেরা, তাহলে কি দিয়ে প্রশ্ন করতাম? তাহলে কে বা কারা দুটো আলাদা আলাদা নয়, একটাই প্রয়োগ করতে পারি আমরা এক জায়গাতে। প্লুরাল হলে কারা আর সিঙ্গুলার হলে কে। তাহলে বলো তো এই পদটার সাথে এই পদটার একটা সম্পর্ক পেলাম কি পেলাম না? আবার খাওয়াইকে প্রশ্ন করছি, কি খাওয়াই? কি খাওয়াই? বিস্কুট খাওয়াই। বলো তো এই পদটার সাথে এই পদটার সম্পর্ক আছে কি নাই, তাই না? এবার প্রশ্ন করছি, কাকে খাওয়াই? পথ শিশুদের খাওয়াই। তাহলে সম্পর্ক আছে কি নাই? কিসের দ্বারা খাওয়াই? নিজের হাতের দ্বারা খাওয়াই। তাহলে খাওয়াই কিসের দ্বারা খাওয়াই? নিজের হাতের দ্বারা খাওয়াই। সম্পর্ক আছে কি আছে না? কখন খাওয়াই? প্রতিদিন সকালে। তাহলে বাক্যের ক্রিয়াপদের সাথে প্রত্যেকটা পদের অন্তর্নিহিত সম্পর্ক আছে। ওই যে এক একটা সম্পর্কের নাম কি? আমার সাথে আমার পরিবারের অনেকের সম্পর্ক আছে, কাউকে মামা বলি, কাউকে কাকা বলি, কাউকে ভাই বলি, কাউকে দিদি বলি। তো এটা তো নাম সম্পর্কের। তাহলে এদের সাথে এদের আলাদা সম্পর্কের নাম কি? সম্পর্কের নাম হচ্ছে খাওয়াই। কে খাওয়াই বা কারা খাওয়াই? তাহলে সম্পর্কের নাম কে বা কারা, এটা একটা সম্পর্কের নাম। বিস্কুটের সাথে দেখলাম সম্পর্কের নাম হচ্ছে কি খাওয়াই, তাই না? পথ শিশুদের সাথে সম্পর্ক দেখলাম কাকে খাওয়াই, তাহলে সম্পর্কের নাম কাকে। তারপরে দেখতে পেলাম কখন খাওয়াই, তাহলে সম্পর্কের নাম কখন। আর তারপরে দেখলাম কিসের দ্বারা খাওয়াই। এই যে বললাম কে, কারা, কাকে, কিসের দ্বারা, কোথায়, এগুলোই হচ্ছে এক এক প্রকার কারক। এগুলোই হচ্ছে আমাদের এক এক প্রকার কারক, ঠিক আছে? কারক মূলত 6 প্রকার। কত প্রকার? 6 প্রকার। প্রথম প্রকার কারককে আমরা বলি কর্তৃকারক। কি বলি? কর্তৃকারক। একটা বাক্যের মধ্যে যে পদটা দ্বারা ক্রিয়া সম্পূর্ণ হয় তাকেই আমরা কর্তৃকারক বা কর্তৃকারক বলি। তাকে কি বলি আমরা? কর্তৃকারক বা কর্তাকারক বলি। তাহলে একটা বাক্যের মধ্যে ক্রিয়া তো থাকবেই, থাকবে কি থাকবে না? থাকবে। আচ্ছা, তাহলে ক্রিয়া যে সম্পূর্ণ করছে তাকেই সেই বাক্যের কি বলি আমরা? কর্তা বা কর্তৃ বলি। তাহলে একটা বাক্যে যে পদটা ক্রিয়া সম্পূর্ণ করে তাকে আমরা বলি কর্তৃকারক। স্যার সংজ্ঞা কাজে লাগবে না এখন আর, সংজ্ঞা ক্লাস 9-10 কাজে লাগতো, তাহলে সংজ্ঞার বিষয় নাই। ধরবো কিভাবে সেটা বলেন স্যার। বাক্যের ক্রিয়াপদকে তাহলে প্রথম কি খুঁজে বার করতে হবে আমাকে? ক্রিয়াপদ। তাহলে একটা বাক্যের সর্বপ্রথম কি খুঁজে বার করব? ক্রিয়াপদ। বাক্যের ক্রিয়াপদকে সোজাসুজি প্রশ্ন করো কে বা কারা দিয়ে। কি দিয়ে প্রশ্ন করবে? কে বা কারা দিয়ে। তাহলে সম্পর্কের নাম কি? কে বা কারা। কার সাথে সম্পর্ক? ক্রিয়াপদের সম্পর্ক। তাহলে ক্রিয়াপদকে কে বা কারা দিয়ে প্রশ্ন করতে গিয়ে যেটা উত্তর বেরিয়ে আসবে সেই উত্তরটাই আমার কর্তৃকারক, সেই উত্তরটাই আমার কর্তৃকারক। তাহলে বাক্যের কর্তৃকারক বা কর্তাকারক বার করা আমরা বুঝতে পারলাম কিভাবে বার করব। তাহলে ক্রিয়াপদ খুঁজে বার করব আর কি প্রশ্ন করব? কিসের দ্বারা? কে বা কারার দ্বারা প্রশ্ন করব কে। তাহলে একটা পদ উত্তর হবে ওই বাক্যে। ক্রিয়াকে প্রশ্ন করতে গিয়ে ওই বাক্যে একটা পদ উত্তর বেরোবে। যে পদটা উত্তর বেরোবে, যাকে প্রশ্ন করলাম সেটা নয়, যে পদটা উত্তর হয়ে বেরিয়ে আসলো আমার সামনে সেই পদটাকে কি বলবো? কর্তৃকারক বলবো। বলছে ছেলেরা মাঠে ফুটবল খেলছে। 1 2 3 4, 4টি পদ যোগে একটা বাক্য। ক্রিয়া খুঁজে বার করো। ক্রিয়াপদ আমরা তাকেই বলি যে পদের দ্বারা কোনো কিছু করা বোঝায় বা কোনো কিছু হওয়া বোঝায়।
তাহলে এই চারটা পদের মধ্যে কোন পদটার দ্বারা কোনো কিছু করা বোঝাচ্ছে? খেলছে। এবার প্রশ্ন করি, কে খেলছে? না, উত্তর নয়। কে প্রশ্ন করলে, কে দ্বারা প্রশ্ন করলে সিঙ্গুলার উত্তর পাবো। উত্তর কি আছে? প্লুরাল উত্তর আছে, বহুবচন উত্তর আছে, তাই না? তাহলে কি দিয়ে প্রশ্ন করব? কারা। কে দিয়ে প্রশ্ন করা যায়, কারা দিয়ে প্রশ্ন করা তাই। ঠিক আছে, তাহলে খেলছে। এখন প্রশ্ন করলাম কারা খেলছে, বলো? ছেলেরা। তাহলে উত্তর কি পেলাম? ছেলেরা। তাহলে এই বাক্যে ছেলেরার তলায় দাগ দিয়ে পরীক্ষাতে জানতে চেয়েছে যে ছেলেরা কোন কারক, তাহলে কি হবে? কর্তৃকারক। ছেলেরা কোন কারক হবে? কর্তৃকারক হবে। ঠিক আছে, এবার এই যে কর্তা কাজ করে না একটা বাক্যের মধ্যে, এই কর্তা বা কর্তৃকারক, এই কর্তার রূপ অনেক রকম, অনেক রকমের কর্তা হতে পারে, এবং এগুলোই হচ্ছে পরীক্ষায় প্রশ্ন আসার মেন জায়গা। ঠিক আছে, এত দূর প্রায় সকলেই জেনে যায়, কিন্তু যেই জায়গাটাতে পরীক্ষা হলে গিয়ে জানার পরে উত্তর করতে পারে না, সেই জায়গাগুলো হচ্ছে এই জায়গাগুলো। কর্তার রূপ আমাদেরকে জানতে হবে। প্রথমে দেখছি আমরা মুখ্য কর্তা। কি আছে? মুখ্য কর্তা। যখন বাক্যের কর্তা একটা কোনো ক্রিয়া সম্পূর্ণ করার জন্য কারো সাহায্য নেয় না, কারো কোনো সাহায্য লাগে না, তখন এই রকম কর্তাকে আমরা বলি মুখ্য কর্তা। কি বলি? মুখ্য কর্তা। শ্যামলী লেখাপড়া করছে, শ্যামলী লেখাপড়া করছে। কে লেখাপড়া করছে? শ্যামলী। তাহলে শ্যামলী কোন কারক? কর্তৃকারক। আচ্ছা, শ্যামলীকে লেখাপড়া করার জন্য আমরা কি বাক্যটাতে দেখতে পেলাম কেউ হেল্প করছে, কেউ করিয়ে দিচ্ছে? নিজের কাজ নিজেই করছে। ক্রিয়া যখন নিজের কাজ নিজেই করে তখন তাকে আমরা কোন কর্তা বলি? মুখ্য কর্তা। এগুলো সব হচ্ছে কর্তৃকারকেরই অন্তর্গত কর্তা, মুখ্য কর্তা। উদাহরণ কি বলছে? পাখি উড়ছে, পাখি উড়ছে। কে উড়ছে? পাখি উড়ছে। কেউ উড়িয়ে দিচ্ছে? কেউ উড়িয়ে দিচ্ছে না। তাহলে নিজের কাজ নিজে করতে পারে, তাকে আমরা কোন কর্তা বলি? মুখ্য কর্তা বলি। ঠিক আছে, নেক্সট আসছি আমরা প্রযোজক কর্তা। কি বলছি? প্রযোজক কর্তা। প্রযোজক কর্তা এবং প্রয়োজ্য কর্তা এই দুটো একসাথে পড়াবো। প্রযোজক কর্তা এবং প্রয়োজ্য কর্তা। প্রযোজক ইংরেজি শব্দটা দেখো লেখা আছে ডিরেক্টর। ডিরেক্টর। আচ্ছা, সিনেমাতে ডিরেক্টরের ভূমিকা আছে কি নাই? আছে। কি করে ডিরেক্টর? সিনেমার মধ্যে অভিনয় করে, গুন্ডাকে মারে, তাই না? মারে না, করে না, তিনি শুধু বসে বসে পরিচালনা করেন, তাই তো? আর আমরা যে সিনেমা দেখতে পাই সিনেমা হলে, তাহলে সেখানে ডিরেক্টরকে দেখতে পাই কি? আচ্ছা, সিনেমাতে কি দেখতে পাই? নায়কের নাচ গান, নায়িকার নাচ গান, ভিলেনের সাথে তার লড়াই, সুখ দুঃখ, তার এই সমস্ত ভূমিকাগুলো দেখতে পাই, তাই না? এটা কেউ তাকে ডিরেকশন দিয়ে দিয়ে করিয়েছিল যে ভিলেন অনেক জোরালো, তার মাথাতে মারতে হবে, তার শরীরে মারলে হবে না, তাই না? একটা সময় ভিলেনের সাথে লড়াই নায়কের শেষ পর্যায়ে গিয়ে পৌঁছেছে, মাটিতে তরোয়াল পড়েছিল বা বন্দুক পড়েছিল, এবার নায়ককে, ভিলেনটাকে মারতে হবে তরোয়াল দিয়ে অথবা বন্দুক দিয়ে মারতে হবে। এগুলো কে বললো পেছন দিক থেকে? ডিরেক্টর বললো। কে বললো? ডিরেক্টর। তার মানে গোটা গল্পটার মধ্যে বুঝতে পারছি যে কাজের ভাগ হয়ে যাচ্ছে। একজন বলছে কিভাবে কাজটা করতে হবে, আর একজন কাজটা করছে। তাহলে একটা বাক্যের মধ্যে দুটো কর্তা, একটা বাক্যের মধ্যে দুটো কর্তা। একজন কি করছে? বলছে কিভাবে করতে হবে, আর একজন কি করছে? করছে। যে বলছে, সিনেমাতে যে বলছে তাকে কি বলি আমরা? ডিরেক্টর। বাংলাটা কি? প্রযোজক। তাহলে তাহলে যে কাজটা করিয়ে দেয় বা যার নির্দেশে কাজটা হয় তাকে আমরা বলি প্রযোজক কর্তা। কি বলি আমরা? প্রযোজক কর্তা। তাহলে যে কাজটা করিয়ে দেয় বা যার নির্দেশে হচ্ছে তাকে কোন কর্তা বলি আমরা? প্রযোজক কর্তা বলি। উদাহরণ, মা শিশুকে চাঁদ দেখাচ্ছে। কি দিলাম উদাহরণ? মা শিশুকে চাঁদ দেখাচ্ছে।
বলো তো বাক্যে এখানে কর্তা কটা আছে? মা আর শিশু। আচ্ছা, চাঁদটা দেখছে কে? মা দেখছে কি না? মা তো শিশুর সেই মুখের দিকে দেখে বসে আছে যে চাঁদটা দেখলে হয়তো কান্নাটা থামবে। ওই দেখ ওই দেখ চাঁদ উঠেছে, তাই না? তাহলে কাজটা করছে কে? শিশু। কিন্তু কাজটা শিশু কি একাই একাই করতে পারছে? মা তাকে ইন্ডিকেট দিচ্ছে, ইশারা করছে, তাহলে কাজটা করিয়ে নিচ্ছে কে শিশুকে দিয়ে? মা। তাহলে মা কিসের ভূমিকা পালন করছে? ডিরেক্টরে। তাহলে এই বাক্যে মা হচ্ছে প্রযোজক কর্তা, মা হচ্ছে প্রযোজক কর্তা। কিন্তু ওই উদাহরণই আবার নিয়ে আসলাম, এবার দাগ দিয়েছে শিশু। বলছে কর্তৃকারকের এই শিশু, ঠিক আছে, শিশু কোন ধরনের কর্তা? তাহলে একজন কাজ করিয়ে দিচ্ছে, আর কাজটা যে নিজে করছে তাকে বলি আমরা প্রযোজ্য কর্তা, যে নিজে করছে। তাহলে সিনেমার নায়ক নায়িকা নাচানাচি করছে, মারপিট করছে, নানান রকম ভূমিকা পালন করছে, তাহলে নায়ক নায়িকারা কিসের ভূমিকা পালন করছে? প্রযোজ্য কর্তার। কিসের? প্রযোজ্য কর্তার। আর প্রযোজক কর্তার কে? ডিরেক্টর। তাহলে এখানে শিশু কোন ধরনের কর্তা? প্রযোজ্য কর্তা, ঠিক আছে? আচ্ছা, আবার আমরা দেখি অনেক সময় কাজ একটাই কিন্তু দুজনে করছে, কাজ একটাই কিন্তু দুজনে করছে। তাহলে দুটো কর্তা হলো কি হলো না? হলো তো, দুটো কর্তা, ঠিক না? দুটো কর্তা হয়ে গেল। আচ্ছা, যখন একটাই কাজ একটাই ক্রিয়া দুটো কর্তা মিলে করে, তখন ওই দুটো কর্তাকে বা বাক্যের এমন কর্তাকে আমরা বলি ব্যতিহার কর্তা। কি বলি? ব্যতিহার কর্তা বলি। কি বলি আমরা? ব্যতিহার কর্তা। বলছে রাজাই রাজাই যুদ্ধ বা রাজাই রাজাই লড়াই, পালোয়ানে পালোয়ানে কুস্তি। ক্রিয়া কি? কুস্তি। পালোয়ানে পালোয়ানে কুস্তি। কুস্তি কে খেলছে? একাই। এইদিকে একটা পালোয়ান আর ওইদিকে একটা পালোয়ান, তাহলে কজন লোক? কর্তা কটা? দুটো কর্তা। কাজ কি করছে? একটাই কাজ করছে। কি করছে? দুজনেই কুস্তি খেলছে। তাহলে কর্তা দুটো, কাজ একটাই, এমন কর্তাকে আমরা কি বলি? এমন কর্তাকে আমরা বলি ব্যতিহার কর্তা। তাহলে কর্তার এই শ্রেণী বিভাগগুলো আমাদেরকে মনে রাখতে হবে। কারো কোনো সাহায্য পড়ে না, নিজে নিজেই করতে পারে, মুখ্য কর্তা। সাহায্যের দরকার আছে, যার সাহায্য নিয়েছে সে প্রযোজক কর্তা, কিন্তু সাহায্য নিয়ে যে নিজে করছে প্রযোজ্য কর্তা। আর একটাই কাজ দুজন কর্তা মিলে করছে, সেটা হচ্ছে ব্যতিহার কর্তা। সিয়ানে সিয়ানে লড়াই। সিয়ানে সিয়ানে, সিয়ানে কাদেরকে বলি? যারা খুব চালাক। তাহলে চালাকির সাথে চালাকির লড়াই মানে কি? বুদ্ধির লড়াই। তাহলে বুদ্ধির লড়াই কি একাই মাঠের সাথে বাতাসের সাথে খেলবে? একজন আরেকজনের সাথে বুদ্ধির লড়াই চালাবে, তাই না? যে ওইভাবে আমাকে অপমান করেছিল, এখন আমি রাস্তা খুঁজছি কিভাবে কোন দিন সুযোগ পাবো। তাহলে লড়াইটা কি? একটাই তো, একটাই কাজ, লড়াই। কিন্তু সিয়ানে সিয়ানে কজনের মধ্যে? দুজনের মধ্যে। তাহলে সিয়ানে সিয়ানে লড়াই। সিয়ানে সিয়ানে কোন কর্তা? ব্যতিহার কর্তা। তাহলে এই স্লাইডে আমরা যা পড়লাম তা হচ্ছে যে আমাদের কর্তৃকারক কিভাবে বার করব। তাহলে ক্রিয়াকে কি দিয়ে প্রশ্ন করব? কে বা কারা দিয়ে প্রশ্ন করব। নেক্সট, দ্বিতীয় প্রকার কারক, তার নাম হচ্ছে কর্মকারক। কি নাম? কর্মকারক। কর্মকারক, ঠিক আছে? কর্ম মানে কাজ, কর্ম মানে কাজ। বলছে বাক্যের ক্রিয়াকে, বাক্যের ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর আমরা পাবো সেই উত্তরের পথটাকেই আমরা বলি কর্মকারক। তাহলে কাকে প্রশ্ন করব? ক্রিয়াকেই প্রশ্ন করব। সব ক্ষেত্রে একই নিয়ম, ক্রিয়াকেই খুঁজে বার করব, ক্রিয়াকেই প্রশ্ন করব। তাহলে প্রশ্ন করার যে সম্পর্কের হাতিয়ারগুলো, ঢালগুলো, সেগুলো চেঞ্জ হয়ে যাবে। তাহলে প্রথমে আমরা দেখতে পেলাম যে কে বা কারা দিয়ে কর্তৃকারক। এখন দেখতে পাচ্ছি কি বা কাকে। কি বা কাকে, এই দুটোর মধ্যে যে কোনো একটা দিয়ে প্রশ্ন করতে গিয়ে যে উত্তরটা আমরা পাবো সেই উত্তরটাকে কি বলি? কর্মকারক বলি। কি বলি সেটাকে?
কর্মকারক আমরা বলি। ঠিক আছে, আচ্ছা উদাহরণ দেখি। এখানে আমরা উদাহরণে দেখতে পাচ্ছি বা এর ভাগে দেখতে পাচ্ছি দুটো প্রধান ভাগ এবং খুব গুরুত্বপূর্ণ ভাগ। যেখানে ব্যাকরণ আছে সেখানে এই কর্মর ভাগ থেকে প্রশ্ন আসার খুব গুরুত্বপূর্ণ চান্স থাকে। কি বলেছে? মুখ্য কর্ম এবং গৌণ কর্ম, মুখ্য কর্ম এবং গৌণ কর্ম। ঠিক আছে, আমি একটা উদাহরণ লিখছি। ঠিক আছে, কি লিখলাম? বাবা আমাকে একটা কলম দিলেন, তাই না? বাবা আমাকে একটা কলম দিলেন। তো এই বাক্যে জানতে চেয়েছে যে কর্মকারক কোন পদটা। তাহলে ক্রিয়া খুঁজে বার করব আগে। দিলেন, আমি দিলেনকে প্রশ্ন করব, তাই না? তাহলে প্রশ্ন করব, তাই তো? আচ্ছা, তাহলে প্রশ্ন করো, কি দিলেন? কলম দিলেন। তাহলে কলম কি? কর্মকার। আচ্ছা, প্রশ্ন তারপরেরটাও দিয়ে করছি, কাকে দিলেন? তাহলে তো দুটো বেরিয়ে গেল, তাই না? দুটো বেরিয়ে গেল। যদি আমরা কি দিয়ে বা কাকে দিয়ে প্রশ্ন করতে গিয়ে একটাই উত্তর পাই, যদি একটাই উত্তর পাই, ঠিক আছে, যদি একটা উত্তর পাই তাহলে সেটাকে আমরা সাধারণ কর্মই বলি। সাধারণ কর্ম, একটাই উত্তর পেলাম, দুটো দিয়ে উত্তর পেলাম না। কিন্তু যদি দুটো উত্তর পেয়ে যাই, যদি দুটো উত্তর পেয়ে যাই, তাহলে প্রথমে কি দিয়ে প্রশ্ন করেছিলাম? কি কি দিয়ে প্রশ্ন করতে গিয়ে মূলত আমরা বস্তুবাচক কোনো উত্তর পাবো। কি উত্তর পাবো? বস্তুবাচক কোনো উত্তর পাবো। দেখো তো, দিলেন, কি দিলেন? তো কলম ব্যক্তিবাচক না বস্তুবাচক বিষয়? বস্তুবাচক। তাহলে বাক্যের ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে গিয়ে যদি দুটোই উত্তর পেয়ে যাই আমরা, তাহলে কি দিয়ে প্রশ্ন করতে গিয়ে যে বস্তুবাচক উত্তরটা পাবো সেটাকে আমরা বলি মুখ্য কর্ম। কি বলি আমরা? মুখ্য বা প্রধান কর্ম, মুখ্য কর্ম। যেমন কি দিলেন প্রশ্ন করতে গিয়ে দেখো ফুল তুলেছি, কি আছে? ফুল তুলেছি। তাহলে ফুল তুলেছি, কি তুলেছি? ফুল। তাহলে এই ফুলটা শুধুমাত্র কর্মকারকের উদাহরণ। কিসের উদাহরণ? শুধুমাত্র কর্মকারকের উদাহরণ। কিন্তু এখানে লেখা আছে বাবা আমাকে একটা কলম দিলেন, উত্তর করলাম কি দিলেন? কলম। কিন্তু কাকে দিয়েও প্রশ্ন করে ওখানে উত্তর আছে। তাহলে এবার আমাকে ভাবনা চিন্তা করতে হবে, ভাবনাটাকে আর একটা ধাপ নিয়ে সামনে নিয়ে যেতে হবে। যদি এমনটা পরীক্ষায় জানতে চাই তবে, আর যদি সাধারণ কর্ম জানতে চাই তাহলে কি বা কাকে দিয়ে উত্তর হয়ে গেল। ঠিক আছে, এখন কি দিয়ে প্রশ্ন করে যেটা পাই সেটা হয় বস্তুবাচক, আর বস্তুবাচকটাকে আমরা বলি মুখ্য কর্ম। আর কাকে দিয়ে প্রশ্ন করতে গিয়ে আমরা যে উত্তরটা পাবো সেটা পাই মূলত একটা প্রাণীবাচক। কি পাই? প্রাণীবাচক। ঠিক আছে, এই যে প্রাণীবাচক উত্তরটা পাবো, এই প্রাণীবাচকটাকে আমরা বলি গৌণ কর্ম। কি বলি আমরা? গৌণ কর্ম। তাহলে এই বাক্যটাতে আমাকে, এটাও একটা কর্ম, কলম এটাও একটা কর্ম। আমাকে, এটা কোন ধরনের কর্ম? গৌণ কর্ম। আর কলমটা কোন ধরনের কর্ম? মুখ্য কর্ম। কলমটা হচ্ছে মুখ্য কর্ম। তাহলে পড়ছি কর্মকারক কি কি দিয়ে প্রশ্ন করব? কি বা কাকে দ্বারা প্রশ্ন করব। কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে গিয়ে যখন আমরা দেখব দুটোই উত্তর চলে আসছে, তাহলে একটা হবে মুখ্য কর্ম আর একটা হবে গৌণ কর্ম। কি দিয়ে প্রশ্ন করে যে বস্তুবাচক উত্তরটা পাবো সেই বস্তুবাচক উত্তরটা কি হবে? মুখ্য কর্ম। আর যেটা প্রাণীবাচক উত্তর পাবো সেটা হবে
গৌণ কর্ম। ঠিক আছে, এইখানে আর একটা উদাহরণ আছে। ঠিক আছে, এখানে আর একটা উদাহরণ আছে। বলছে কর্মের বিপসা, এটা কর্মেরই আর একটা প্রকারভেদ। যদি কোনো বাক্যে কোনো শব্দের পুনরাবৃত্তি থাকে বা কোনো পদের পুনরাবৃত্তি থাকে এবং সেই পদটা যদি কর্মকারক হয়ে যায়, তাহলে এই রকম কর্মকে আমরা বলি কর্মে বিপসা। কি বলি? কর্মে বিপসা। তাহলে কোনো পদের পুনরাবৃত্তি এবং সেই পুনরাবৃত্তি যদি কর্মকারক হয়ে যায়, তো কর্মকারক হয়েছে কি দেখি। কি কি চাও বলো, বলো তো ক্রিয়া কি? বলো। আচ্ছা, এই বলোকে এখন কর্মকারক খুঁজে বার করবে, এর মধ্যে কি আছে? তাহলে কি দিয়ে প্রশ্ন করব? কি দিয়ে? তাহলে কি চাও, চাও, হ্যাঁ চাওয়াটা ক্রিয়া। হ্যাঁ হ্যাঁ, চাওয়া এবং বলো দুটাই ক্রিয়া। ঠিক আছে, ক্রিয়ার আবার ভাগ আছে অনেক প্রকার। তো এই যে চাও, তো কি চাও বলো তো? কি কি? কি দিয়ে প্রশ্ন করলাম, কি চাও, তো কি হবে উত্তর? কি কি। তাহলে তোমার যে চাওয়াটা সেটা ডবল রিপিট হচ্ছে না, পুনরাবৃত্তি হচ্ছে না। তাহলে কি কিটা তো কর্মকারক, তাই না? কিন্তু কেমন কর্মকারকের কেমন কর্ম? কর্মে বিপসা, কর্মে বিপসা। তাহলে এই তিন প্রকার কর্ম মনে রাখতে হবে, মুখ্য কর্ম, গৌণ কর্ম এবং কর্মে বিপসা। আর তার পাশাপাশি তোমাদের যেটা বিষয়টা মনে রাখতে হবে সেটা হচ্ছে কর্মকারক আমরা কিভাবে পাই। ঠিক আছে, ঠিক আছে। 3 নম্বর আসছি আমরা করণ কারক। কোন কারক? করণ কারক। করণ কারক। তাহলে এবারও আমরা কাকে প্রশ্ন করব? ক্রিয়াকেই প্রশ্ন করব। এবার কি দিয়ে প্রশ্ন করব? না কিসের দ্বারা বা কি দিয়ে। বাক্যের ক্রিয়া কিসের দ্বারা বা কি দিয়ে সম্পূর্ণ হয়, সেটাকেই আমরা করণ কারক বলি। তাহলে বাক্যের ক্রিয়া সম্পূর্ণ হচ্ছে কিসের দ্বারা বা কি দিয়া। তাহলে বাক্যের ক্রিয়াকে প্রশ্ন করো কিসের দ্বারা বা কি দিয়ে। প্রশ্ন করি ওই আগের একটা বাক্য, রাজর্ষি প্রতিদিন সকালে পথ শিশুদের নিজ হাতে প্যাকেট থেকে বিস্কুট খাওয়ায়। ক্রিয়া কি ছিল? খাওয়ায়। কিসের দ্বারা খাওয়ায়? নিজের হাতের দ্বারা। তাহলে নিজের হাতটা উত্তর পেলাম। তাহলে নিজের হাতটা ওখানে কোন পদ ছিল বা কোন কারক ছিল? করণ কারক ছিল। দেখি এবার, সে কলম দিয়ে লিখছে। সে কলম দিয়ে লিখছে, ক্রিয়া কি? লিখছে। ঠিক আছে, লিখছে। কে লিখছে? সে। তাহলে সে কোন কারক? কর্তৃকারক। সে হচ্ছে কর্তৃকারক। ঠিক আছে, আচ্ছা। কলম দিয়ে আমি যদি লিখি এখানে গল্প লিখছে, কি করলাম? গল্প লিখছে। তাহলে কি লিখছে? গল্প লিখছে। গল্পটা কি? কর্মকারক। গল্পটা হচ্ছে কর্মকারক। ঠিক আছে, এবার একে প্রশ্ন করছি কিসের দ্বারা লিখছে বা কি দিয়ে লিখছে। তাহলে কলম দিয়ে লিখছে। কিসের দ্বারা বা কি দিয়ে? কলম দিয়ে। তাহলে কলমটা কোন কারক? করণ কারক। তাহলে বাক্যের অন্তর্গত ক্রিয়াকে কিসের দ্বারা বা কি দিয়ে প্রশ্ন করতে গিয়ে যে পদটা আমাদের উত্তর হবে সেই পদটাই হচ্ছে আসলে করণ কারক। আচ্ছা, দ্বারা দিয়া কর্তৃক তোমাদেরকে পড়ালাম একটু আগে বিভক্তিতে, তৃতীয়া বিভক্তি। তৃতীয়া বিভক্তি। তাহলে করণ কারকে মূলত কোন বিভক্তি হয়? তৃতীয়া বিভক্তি হয়। করণ কারকে হয় তৃতীয়া বিভক্তি। ঠিক আছে, তাহলে বাক্যের অন্তর্গত যে ক্রিয়াপদ খুঁজে বার করি। তিনি পরিশ্রমের দ্বারা সফল হয়েছেন। ক্রিয়া কি? হয়েছেন, তাই না? হয়েছে। কে হয়েছেন? তিনি। কোন কারক? কর্তৃকারক। কি হয়েছেন? সফল হয়েছেন। কোন কারক? কর্মকারক। কিসের দ্বারা সফল হয়েছেন? পরিশ্রমের দ্বারা। তাহলে পরিশ্রম কোন কারক? করণ কারক। রাজা কর্তৃক বস্ত্র বিতরণ করা হলো। বিতরণ করা ক্রিয়া, তাই না? কি বিতরণ? কাকে বিতরণ করা হলো? উজ্জ আছে। ঠিক আছে, কাকে? উজ্জ আছে। ঠিক আছে, কি বিতরণ করা হলো? তাহলে বস্ত্র কোন কারক? কর্মকারক। আচ্ছা,
বিতরণ করা হলো, কার কর্তৃক বিতরণ করা হলো? রাজা কর্তৃক। তাহলে কর্তৃক বা তৃতীয়া বিভক্তি যোগে শব্দ কোন কারক হয়? করণ কারক হয়। তাহলে করণ কারক বার করার নিয়ম কি? বাক্যের ক্রিয়াপদকে কিসের দ্বারা বা কি দিয়া। সাপটি লাঠির দ্বারা আঘাতপ্রাপ্ত হলো, লাঠির তলায় দাগ আছে, বলছে এর কারক নির্ণয় করো। করণ কারক, করণ কারক দ্বারা যে যোগ আছে, তাই না? তাহলে কিসের দ্বারা, কি হবে তাহলে? করণ কারক। নেক্সট আসছি আমরা 4 নম্বর কারক, তার নাম হচ্ছে সম্প্রদান কারক। কি নাম? সম্প্রদান কারক। সম্প্রদান কারক। সম্প্রদান কারকের একটাই অর্থ, সেটা হচ্ছে নিঃস্বার্থ দান। সম্প্রদান কারক মানে কি? নিঃস্বার্থ দান। ঠিক আছে? নিঃস্বার্থ দান বোঝালে, যে পাত্রে নিঃস্বার্থ দান বোঝাবে সেই পাত্রকে আমরা সম্প্রদান কারক বলি। ঠিক আছে? তাহলে দেখি আমরা, তাই না? আচ্ছা, ভিখারিকে ভিক্ষা দাও, ভিখারিকে ভিক্ষা দাও। ঠিক আছে? আচ্ছা, ক্রিয়া কি আছে? দাও, তাই না? কি দাও? ভিক্ষা দাও। কাকে দাও? ভিখারিকে দাও। আচ্ছা, আমরা যখন পড়লাম কর্ম, তাহলে কর্মতে কি কি দিয়ে প্রশ্ন করেছিলাম? কি বা কাকে দিয়ে প্রশ্ন করেছিলাম, তাই না? কি বা কাকে দিয়ে প্রশ্ন করেছিলাম। এখানে পাচ্ছি কি দাও? ভিক্ষা দাও। কাকে দাও? ভিখারিকে দাও। তাহলে ভিক্ষাটাও একটা কর্ম আর ভিখারিকেও একটা কর্ম। কোনটা মুখ্য কর্ম আর কোনটা গৌণ কর্ম? ভিক্ষা হচ্ছে মুখ্য কর্ম আর ভিখারিকে গৌণ কর্ম। ঠিক আছে? এবার যখন কোনো পাত্রে বা কোনো পদে কোনো দান করা বোঝাবে, সেই পদে যদি নিঃস্বার্থ দান বোঝায়, তাহলে সেটা কর্ম নয়, সেটা হয়ে যাবে সম্প্রদান। কি হয়ে যাবে? সম্প্রদান। বাকি ক্ষেত্রে কি থাকবে? কর্ম। বাবা আমাকে একটা কলম কিনে দিলেন, ঠিক আছে? তাহলে এটা, ওখানে আমরা কর্ম দেখতে পাচ্ছি, কিন্তু এখানে আমরা কি দেখতে পাচ্ছি? নিঃস্বার্থ দান দেখতে পাচ্ছি। বলছে দিন দুঃখীকে বস্ত্র দান পরম ধর্ম। ঠিক আছে? বস্ত্র দান করা পরম ধর্ম। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি দান? বস্ত্র দান। কাকে? দিন দুঃখীকে। তাহলে ওই যে কাকে যখনই বলা হবে, ওই যে কাকে যখনই বলা হবে, ওই কাকেটাকে যদি নিঃস্বার্থ দান বোঝায়, তাহলে নিঃস্বার্থ দানটা কাকে? দিন দুঃখীকে। তাহলে দিন দুঃখীর তলায় দাগ কোন কারক হবে? কর্মকারক নাকি সম্প্রদান কারক? সম্প্রদান কারক, তাই না? এখানে আরো উদাহরণ দেওয়া আছে। কি আছে? চাকরকে মাইনে দাও। কি আছে? চাকরকে মাইনে দাও, তাই না? তাহলে দাও, কাকে দাও? কি দাও? মাইনে দাও। আচ্ছা, চাকরকে নিঃস্বার্থ দান তো, তাই নাকি? মোটেই না, চাকরকে মোটেই নিঃস্বার্থ দান নয়। কাজ করিয়েছি বা কাজ করাবো, তারই পরিপ্রেক্ষিতে বেতন বা মজুরি দেওয়া। তাই চাকরকে তলায় দাগ দেওয়া আছে কোন কারক? কর্মকারক। কোন কারক? কর্মকারক। দাও, কাকে দাও? চাকরকে দাও। তাহলে চাকরের তলায় দাগ কোন কারক হবে? কর্মকারক। কিন্তু ভিখারিকে ভিক্ষা দাও, ভিখারির তলায় দাগ কোন কারক? সম্প্রদান কারক। হ্যাঁ হ্যাঁ, হতেই পারে, হতেই পারে, কোনো ব্যাপার না। আমাদের ব্যাপার হচ্ছে গৌণ কর্মতে, গৌণ কর্মতে নিঃস্বার্থ দান বোঝাচ্ছে নাকি কোনো শর্ত সাপেক্ষ দান বোঝাচ্ছে। নেক্সট বলছে খদ্দেরকে সওদা দাও। কি আছে? খদ্দেরকে সওদা দাও। খদ্দের মানে যারা কোনো কিছু কিনতে আসে দোকানে। সওদা মানে হচ্ছে সামগ্রী। ঠিক আছে? সামগ্রী দাও। আচ্ছা, খদ্দেরকে সওদা দাও বিনা পয়সায়, এমনি নিঃস্বার্থভাবে দিয়ে দেয়? বিনা পয়সা এমনি নিঃস্বার্থভাবে দেওয়া হয় না, মানে শর্ত সাপেক্ষ দেওয়া, তাই না? তাই খদ্দেরের তলায় দাগ কোন কারক? কর্মকারক। প্রশ্ন করলাম কাকে দাও, কিন্তু উত্তর কি পেয়েছি? উত্তর পেয়েছি খদ্দেরকে। উত্তর করার আগে একটু ভেবে নেবে যখনই কি বা কাকে দিয়ে প্রশ্ন করবে, যেটা নিঃস্বার্থ দান হতে পারে নাকি কোনো কিছুর বিনিময়ে হতে পারে।
ঠিক আছে। যদি কোন নিঃস্বার্থ দান হয় তাহলে সেটা হয়ে যাবে সম্প্রদান কারক, আর যদি কোনো কিছুর বিনিময়ে হয় তাহলে কর্ম। ঠিক আছে। গুরুকে ভক্তি করো বা গুরুকে ভক্তি জানাও, গুরুকে ভক্তি জানাও, তাহলে ভক্তি জানানো হচ্ছে ক্রিয়া, তাই না? জানানোটা হচ্ছে ক্রিয়া। কি জানাও? ভক্তি। কাকে? গুরুকে। গুরুর তলায় দাগ, জানতে চেয়েছে কারক বিভক্তি, সম্প্রদান কারক, কারণ গুরুকে ভক্তি নিঃস্বার্থভাবে জানানো হয়। ঠিক আছে। তাহলে সম্প্রদান কারকের সাথে কিন্তু ওই আমাদের কর্মকারকের একটা মিল আছে, ওই জায়গাটা খুঁজে কিন্তু নিজে থেকে বার করতে হবে। নেক্সট আসছে আমরা নিমিত্ত কারক। কি নামের? নিমিত্ত কারক। বাক্যের ক্রিয়া কিসের জন্য বা কোন উদ্দেশ্যে সম্পূর্ণ হচ্ছে, এটাকে আমরা নিমিত্ত কারক বলি। কিসের জন্য বা কোন উদ্দেশ্যে, যার জন্য বা যার উদ্দেশ্যে, সেটাকে আমরা কি বলি? নিমিত্ত কারক। কি বলি সেটাকে? নিমিত্ত কারক। ঠিক আছে। তাহলে বাক্যের ক্রিয়া বা কাজটা যে হচ্ছে, সেটা কার উদ্দেশ্য হচ্ছে, কার জন্য হচ্ছে, সেটাকে আমাদের চিনতে হবে। দেখি খুঁজে পাচ্ছি কি পাচ্ছি না। বলছে খুকুর জন্য দোলনা আনলাম, খুকুর জন্য দোলনা আনলাম, তাহলে ক্রিয়াটা কি? আনলাম। এবার প্রশ্ন হচ্ছে কিসের জন্য বা কার জন্য আনলাম? খুকুর জন্য, খুকুর জন্য আনলাম, তাই না? কার উদ্দেশ্যে বা কার জন্য আনলাম? তাহলে এখানে খুকুর জন্য বা খুকুর উদ্দেশ্যে আনলাম, তাহলে আন্ডারলাইন থাকলে কি করতে? কারক, নিমিত্ত কারক। কি করতাম আমরা? এটা নিমিত্ত কারক করতাম, কারণ এটা উত্তর হবে নিমিত্ত কারক। বলছে মা পূজায় গেলেন। মা কোথায় গেলেন? গেলেন, মা পূজায় গেলেন। ঠিক তো? আচ্ছা, তাহলে ক্রিয়া কি এখানে? গেলেন। গেলেন কোন উদ্দেশ্যে গেলেন? পূজার উদ্দেশ্যে গেলেন, পূজার উদ্দেশ্যে গেলেন। তাহলে বাক্যের ক্রিয়া কোন উদ্দেশ্যে করছে, সেই উদ্দেশ্যটাই হচ্ছে নিমিত্ত কারক। কাজটা কোন উদ্দেশ্যে করা হচ্ছে? বলছে নামাজে চলো। কি আছে? নামাজে চলো। তাহলে চলো হচ্ছে ক্রিয়া। কোন উদ্দেশ্যে যাব? নামাজের উদ্দেশ্যে যাব। কিসের উদ্দেশ্যে? নামাজের উদ্দেশ্যে। তাহলে বাক্যের ক্রিয়া যে উদ্দেশ্যে ক্রিয়া সম্পূর্ণ করে, সেই উদ্দেশ্যটাকে আমরা কোন কারক বলি? আমরা বলি নিমিত্ত কারক। কোন কারক বলি? নিমিত্ত কারক আমরা বলে থাকি। ঠিক আছে। বলো তো, আমি এখানে লিখলাম মন্দিরে চলো, মন্দিরের তলায় দাগ, কোন কারক? না, এটা পার্থক্য আছে। হ্যাঁ, নিমিত্ত কারকের সাথে অধিকরণের একটা পার্থক্য আছে। যেটা স্থায়িত্ব, যেটা স্থায়িত্ব মানে যার কোনো স্থান আছে, যেটাকে স্থানকে ইন্ডিকেট করে, সেটা হয় অধিকরণ কারক। কিন্তু যেটার কোনো স্থান নাই, যেটার কোনো স্থান নাই, যেটা ভাবনা প্রবণ, সেটাকে আমরা বলি নিমিত্ত কারক। বলছে মন্দিরে চলো। মন্দির একটা জায়গা কি জায়গা না? বলো, জায়গা। তাহলে মন্দির আমাদের অধিকরণ কারক। কিন্তু বলছে পূজায় চলো। পূজায় কোনো জায়গা? পূজা কোনো জায়গা? পূজা কোনো জায়গা নয়। পূজা হচ্ছে আমাদের ভাবনার বিষয়। ঠিক তেমনি নামাজে চলো। নামাজ কোনো জায়গা? কিন্তু যদি বলে মসজিদে চলো, তাহলে মসজিদ হচ্ছে অধিকরণ কারক। কিন্তু নামাজে চলো, নামাজ হচ্ছে নিমিত্ত কারক। ঠিক আছে। তাহলে বাক্যের ক্রিয়া যার জন্য বা যার উদ্দেশ্যে ক্রিয়া সম্পূর্ণ করে, তাকে আমরা যার জন্য করে, সেটা হচ্ছে আমাদের নিমিত্ত কারক। পূজার জন্য গেল, নামাজের জন্য চলছে, খুকুর জন্য আনা হলো। ঠিক আছে। তাহলে এই সব কিছু আমাদের নিমিত্ত কারকের উদাহরণ। নেক্সট আসছে আমরা কি আছে? অপাদান কারক। কোন কারক? অপাদান কারক। অপাদান। বাক্যের ক্রিয়া সম্পূর্ণ হবে, মানে কারক মানেই ক্রিয়া, তাই না? বাক্যের ক্রিয়া সম্পূর্ণ হচ্ছে। বলছে ক্রিয়াটা কোথা থেকে সম্পূর্ণ হচ্ছে, কোথা থেকে সম্পূর্ণ হচ্ছে, সেই স্থানটাই হচ্ছে আমাদের
কোন কারক? অপাদান কারক। বলছে ক্রিয়া কোথা থেকে কোথা হতে সম্পূর্ণ হচ্ছে সেটাকে আমরা কোন কারক বলি? অপাদান কারক বলি। কোথা থেকে, ঠিক আছে? দেখা যাক কি বলছে, কিভাবে বুঝবো? উৎস বা বিচ্যুতি বোঝাবে, উৎস বা বিচ্যুতি বোঝাবে। বলছে গাছ থেকে পাতা ঝরে, কি বলছে? গাছ থেকে পাতা ঝরে, ক্রিয়া কি? ঝরে। ঝরে হচ্ছে বা পড়ে, পড়ে হচ্ছে ক্রিয়া, ঠিক আছে? কি পড়ে? তাহলে পাতা কোন কারক? কর্মকারক। পাতা হচ্ছে কর্মকারক, ঠিক আছে? কোথা থেকে পড়ে? গাছ থেকে। কোথা থেকে? গাছ থেকে। তাহলে গাছ থেকে পাতা পড়ে, তাহলে গাছ থেকে এটা কি হবে এখন? অপাদান কারক। কি হবে এটা? অপাদান। বলছে দুধে দই হয়, দুধে দই হয়, তাহলে হয়টা হচ্ছে ক্রিয়া, কি হয়? দই হয়। তাহলে দইটা হয় কোথা থেকে? দুধ থেকে। কোথা থেকে হয়? দুধ থেকে। তাহলে দুধের তলায় দাগ, কোন কারক জানতে চেয়েছে? অপাদান কারক। ঠিক তেমনি গাড়ি স্টেশন থেকে ছাড়লো, কি আছে? গাড়ি স্টেশন থেকে ছাড়লো, তাহলে গাড়ি স্টেশন থেকে ছাড়লো, ছাড়লো কি? ক্রিয়া। ছাড়লো হচ্ছে ক্রিয়া। কোথা থেকে ছাড়লো? স্টেশন থেকে। কোথা থেকে? স্টেশন থেকে। তাহলে এটা একটা ভয়ঙ্কর উদাহরণ এটা, হ্যাঁ? গাড়ি স্টেশন থেকে ছাড়লো, ঠিক আছে? আমরা একটু আগে বিভক্তি পড়লাম, হইতে থেকেছে, আর পঞ্চমী বিভক্তি যদি থাকে তাহলে হয় অপাদান কারক। পঞ্চমী বিভক্তি যোগ থাকলে কি হবে? অপাদান কারক। তাহলে বলো তো, স্টেশনের পরে স্টেশন থেকে আছে, শুধুমাত্র স্টেশনের তলায় দাগ দিয়ে দিয়েছিলাম, জানতে চেয়েছি কোন কারক? এই বাক্যে অপাদান কারক। কোন কারক? অপাদান। কেন না? তার সাথে কোন বিভক্তি যোগ আছে? থেকে। পঞ্চমী বিভক্তি আছে। তাহলে যদি পঞ্চমী বিভক্তি যোগে আমরা কোনো পদ পাই, তাহলে সেই পদ মূলত কোন কারকে যায়? অপাদান কারকে যায়। এবার লিখলাম গাড়ি স্টেশনে দাঁড়িয়ে, গাড়ি স্টেশনে দাঁড়িয়ে। এবার স্টেশনের তলায় দাগ দিয়েছে, এবার কোন কারক করবে তোমরা? এবার হচ্ছে অধিকরণ কারক। স্টেশন একটা জায়গা, এটা হচ্ছে অধিকরণ কারক। ছাদ থেকে জল পড়ে, ছাদ থেকে জল পড়ে, ছাদের তলায় দাগ দিয়েছে, কোন কারক? অপাদান কারক। কারণ ছাদের সাথে কি আছে? থেকে। হইতে থেকেছে, তাহলে কোন কারক হবে? অপাদান কারক, তাই না? এটা হচ্ছে অপাদান। ছাদে জল জমে আছে, ছাদের তলায় দাগ, অধিকরণ কারক, ঠিক আছে? মেঘ থেকে বৃষ্টি ঝরে, মেঘের তলায় দাগ, অপাদান কারক, তাই তো? আকাশে মেঘ ভাসছে, মেঘের তলায় দাগ, অধিকরণ বিষয়। হ্যাঁ, আরেক জায়গা থেকে আরেক জায়গায় চলে। তো দেখো, অধিকরণ কারক শুধু জায়গাকে বোঝায় না, বিষয়কেও বোঝায়। পড়ছি আমরা তো না, এগুলো সম্পূর্ণ বিষয় বর্তমান সিচুয়েশনের উপরে হয়, ভাবনার উপরে নয়। তাহলে গাছ থেকে পাতা পড়ে, তাহলে যখন আমরা পঞ্চমী বিভক্তি দেখতে পাবো, কি দেখতে পাবো? পঞ্চমী বিভক্তি যোগে শব্দকে কোন কারক বলবো? অপাদান কারক বলবো। অপাদান কারকের আরেকটা জায়গা আছে, বাক্যের মধ্যে যদি ভয়ের সঞ্চার হয়, তাহলে সেই ভয় কোথা থেকে উঠে এসেছে, সেই উৎসটা হচ্ছে অপাদান কারক। যে ভয়টা কোন জায়গা থেকে উঠে এসেছে, কোন পথটা থেকে ভয়টা বাক্যে সঞ্চার হয়েছে, সেই পথটাই হচ্ছে অপাদান কারক, ঠিক আছে? তো দেখি, বলছে বর্ষাকালে সাপের ভয়, সাপের তলায় দাগ। বাক্যে ভয়ের সঞ্চার আছে কি নাই? ভয়ের কথা বলা আছে তো। আচ্ছা, ভয় কোথা থেকে আসছে বর্ষাকালে? সাপ থেকে। তাহলে সাপ কোন কারক হবে? অপাদান কারক। সাপ কি হবে? অপাদান কারক। না, ভয় যেখান থেকে উঠে এসেছে, বর্ষাকাল থেকে আমার ভয় নাই, বর্ষাকালে ভেজার শখ আছে,
আন্ডারলাইন সাপের তলায়। বর্ষা নয়, যেখান থেকে ভয়ের উৎস উঠে এসেছে। ভয়টা বর্ষাকাল থেকে এসেছে নাকি সাপ থেকে এসেছে? বর্ষার দিনে বাজ পড়ে, বর্ষার দিনে বাজ পড়ে, তাহলে বাজ পড়ে কি পড়ে? কর্মকারক। ঠিক আছে, বর্ষার দিনে বাজে বা বাজের আওয়াজ শুনে ভয় লাগে, বর্ষাকালে বাজের আওয়াজ শুনে ভয় লাগে। তাহলে ভয়টা কোথা থেকে এসেছে? বর্ষাকাল থেকে না, বাজ থেকে এসেছে। বর্ষাকালে তো আনন্দে ফুটবলও খেলে মাঠে সবাই, তাহলে ভয়টা কোথা থেকে এসছে? ভয়টা এসছে বাজ থেকে। ঠিক তেমনি বিপ্লবীরা মরতে ভয় পায় না, বিপ্লবীরা মরতে ভয় পায় না, তাই না? তাহলে একটা ভয়ের ইঙ্গিত পাচ্ছি, তাই তো? ভয়ের ইঙ্গিতটা কোথা থেকে আসছে? মরণ থেকে। তাহলে মরতে কোন কারক? অপাদান কারক। তাহলে অপাদান কারক আমরা পেলাম পঞ্চমী বিভক্তি যোগে পদ, অথবা কোথা হইতে থেকে চেয়ে যোগে। ঠিক আছে, গাড়ি স্টেশন থেকে ছাড়লো, স্টেশনের পর থেকে, পঞ্চমী বিভক্তি মানে এটা অপাদান কারক। ঠিক আছে, আর এখানে আমরা একটা কি দেখতে পেলাম? ভয়ের সঞ্চার। যদি ভয়ের সঞ্চার ঘটে বাক্যের মধ্যে, তাহলে ভয়ের সোর্স কি? কোথা থেকে ভয়ের সঞ্চার হলো? সেটাই হচ্ছে আমাদের অপাদান কারক। এবার আসছে কারকের লাস্ট ভাগ, তার নাম হচ্ছে অধিকরণ কারক। অধিকরণ কারক বাক্যের ক্রিয়া কোথায়, কখন, কি বিষয়ে সম্পূর্ণ হয়েছে, সেই বিষয়গুলোকে আমরা বলি অধিকরণ কারক। তাহলে অধিকরণ কারক বলতে কি বুঝি? স্থান বা সময়কে বুঝি। কোথায় দিয়ে প্রশ্ন করলে কি পাবো আমরা? কোনো জায়গা পাবো না, তাহলে কোথায় বলতে গিয়ে আমরা স্থান পাবো, স্থান পেলাম। কখন সম্পূর্ণ হয়েছে, কখন দিয়ে প্রশ্ন করতে গিয়ে আমরা যেটা উত্তর পাবো সেটা একটা সময়কে বোঝাবে। বোঝাবে কি বোঝাবে না? সময়কে বোঝাবে। তাহলে এই যে সময়কে বোঝাবে, তাহলে সময়টা আমাদের একটা কাল, তাহলে স্থান, কাল আর কোন বিষয়ে, বিষয়। ঠিক আছে, তাহলে স্থান, কাল আর বিষয়, এই তিনটে প্রকাশ পাবে। দেখি আমরা উদাহরণ। বলছে কলকাতা আমাদের রাজধানী শহর, কলকাতা আমাদের রাজধানী শহর, কলকাতা আমাদের রাজধানী শহর। আচ্ছা, কলকাতার তলায় দাগ। বলো তো, কলকাতা একটা স্থান নয়, জায়গা নয়, তাহলে জায়গা বোঝালে কোন কারক হবে? তাহলে কলকাতা কোন কারক? অধিকরণ কারক। ঠিক আছে, পরে আছে ছাদ দিয়ে জল ঝরছে। কি আছে? ছাদ দিয়ে জল ঝরছে। বলো তো, ছাদ একটা জায়গার নাম না? তাহলে এখানে যদি দাগ থাকতো তাহলে কি কারক বলতে? কি আছে পরে? অপাদান আছে। এটা কিন্তু ভয়ঙ্কর বিষয়, এটাই কিন্তু মনে রাখতে হবে যে পঞ্চমী বিভক্তি আছে কি নাই। যদি শুধু থাকতো ছাদে জল জমে আছে বা ছাদে জল ধরে আছে, তাহলে ছাদ অধিকরণ কারক। কিন্তু অধিকরণের পর বা জায়গার পর যদি পঞ্চমী বিভক্তি চলে আসে, তাহলে কি হয়ে যাবে? অপাদান হয়ে যাবে। না হয়, শুধু করাই তো বোঝাবে না, হয়ও তো বোঝাবে। তাহলে কলকাতা আমাদের রাজধানী শহর কি হয়, তাই না? নেক্সট বলছে কালাধিকরণ, তাহলে স্থান বোঝাবে, স্থানাধিকরণ। হ্যাঁ, এটা হচ্ছে স্থানাধিকরণ। কাল, ক্রিয়ার কাল, সেটাকে আমরা বলি টেন্স, টাইম। ঠিক আছে, তাহলে স্থানাধিকরণ কি বোঝাবে? স্থানকে বোঝাবে, তাই না? স্থানকে বোঝাবে। কিন্তু স্থানের পর নজর রাখবে পঞ্চমী বিভক্তি চলে আসেনি তো, না আসলে অধিকরণ, আর চলে আসলে অপাদান, চলে আসলে অপাদান। ঠিক আছে, নেক্সট কালাধিকরণ। কি আছে? কালাধিকরণ সময়। আজ রাত্রে তুমি এসো। কি বলছে? আজ রাত্রে তুমি এসো, আজ রাত্রের তলায় দাগ, বা ভোরবেলা তুমি এসো, ভোরের তলায় দাগ। কি বোঝাচ্ছে? সময়কে বোঝাচ্ছে। কাকে বোঝাচ্ছে? সময়কে বোঝাচ্ছে। সে প্রতিদিন ক্রিকেট খেলে, প্রতিদিনের তলায় দাগ, সময়, তাই না? সকালবেলা মনোরম পরিবেশ, বিকেলবেলা খেলতে যাব, দুপুরে পড়তে বসবো, এই যে দিনের অংশ বা সময়, এই পার্টিকুলার সময়গুলোকে আমরা কি বলি? অধিকরণ কারক বলি।
তাহলে সময় বোঝায়, তাই এটাকে বলি কালাধিকরণ। কি বলি এটাকে? কালাধিকরণ, কাল বা সময় বোঝায়। নেক্সট আসছি আমরা ভাবাধিকরণ। কি আছে? ভাবাধিকরণ। ভাবাধিকরণে দুটো বিষয় আছে, এক হচ্ছে ভাবের বিষয় আছে, আর এক হচ্ছে বিষয়ের বিষয় আছে। কি আছে? বিষয়ের বিষয় আছে। সে অঙ্কে ভালো, সে ভালো ক্রিকেট খেলতে পারে, সে ভালো ফুটবলার। অঙ্ক, ক্রিকেট বা ফুটবলার এগুলো সব এক একটা সাবজেক্ট। সে কোন সাবজেক্টে দক্ষ সেটাই প্রকাশ পাচ্ছে সেখানে, তাই না? তাহলে কোনো বিষয় প্রকাশ পাবে। সে বাংলা মোটেই পারে না, বাংলার তলায় দাগ, বিষয় একটা। ঠিক আছে? সে দৌড়তে মোটেই পারে না, তাহলে দৌড়ানো একটা কি তার বিষয় বা সাবজেক্ট। তাহলে যখন কোনো বিষয় বোঝাই সেটাকে আমরা কি বলি? অধিকরণ কারক। অধিকরণের ভাগ কি? ভাবাধিকরণ। আচ্ছা, এখানে একটা লেখা আছে আনন্দে সে নাচছে। আনন্দে সে নাচছে, এটা একটা কনসেপ্ট আছে। ভাবের অধিকরণ মানে ভাবনা। আনন্দ ভাবনা কি ভাবনা নয়? কান্নাই সে ভেঙে পড়লো, কান্নাই তলায় দাগ, এটা মনের ভাব কি ভাবনা? মনের ভাব। তাহলে মনের ভাব বোঝাবে যে সমস্ত শব্দগুলো দ্বারা, সেই শব্দগুলো কোন কারক হবে? ভাবাধিকরণ হবে। আর ভাবাধিকরণের আরেকটা গোপন রহস্য আছে। কি আছে? দুটো ক্রিয়া আছে। আনন্দে সে নাচছে একটা ক্রিয়া, আর একটা ক্রিয়ার রূপ। আনন্দ, তার রূপ কি? নাচছে, বা নাচার রূপ কি? আনন্দ। দুটো ক্রিয়া থাকবে। হ্যাঁ, কান্নাই সে ক্ষতবিক্ষত হলো, তাহলে কান্নার তলায় দাগ কি হবে? ভাবাধিকরণ। আনন্দে সে আপ্লুত হলো, তাহলে আনন্দের তলায় দাগ কি হবে? ভাবাধিকরণ। তাহলে বিষয় কোথা থেকে উঠে এসেছে? সেই বিষয়, মনের ভাব কোথা থেকে উঠে এসেছে? সেটা হচ্ছে একটা ভাবাধিকরণের বিষয়। তাহলে অধিকরণ কারকে আমরা দেখলাম স্থান বোঝাবে কি? স্থানাধিকরণ। কাল বোঝাবে কালাধিকরণ। ভাব বোঝাবে ভাবাধিকরণ। বিষয় বোঝাবে বিষয়াধিকরণ। বিষয় বোঝালে বিষয়াধিকরণ। ঠিক আছে? আর এগুলো সবই হচ্ছে অধিকরণ কারকের বিষয়। তো কারক আমাদের পড়া কমপ্লিট হলো। এই কারকের সাথে একটা বিষয় আরেকটা লেগে থাকে, সেটা হচ্ছে সম্বন্ধপদ। কি থাকে? সম্বন্ধপদ। সম্বন্ধপদ কি? তাহলে বাক্যের মধ্যে তো স্যার এতক্ষণ ধরে পড়লাম এই হচ্ছে ক্রিয়া, বা এই হচ্ছে ক্রিয়া, এর সাথে এর সম্পর্ক, এর সম্পর্ক, এর সম্পর্ক, এর সম্পর্ক, এর সম্পর্ক। সম্পর্কগুলোই সব কি? কারক। সম্পর্কযুক্ত সব পদই কি? কারক। বলছে এরকম কোন পদ কি লুকিয়ে থেকে যেতে পারে যার সাথে সম্পর্ক সেট আপ করা যাচ্ছে না? থাকতে পারে। এরকম কোন পদ লুকিয়ে থেকে যেতে পারে যার সাথে সম্পর্ক তৈরি করতে পারছি না? ওই লুকিয়ে থাকা পদটাকে বলি সম্বন্ধ পদ। কি বলি আমরা? সম্বন্ধ পদ। তাহলে লুকিয়ে থাকা যে পদটা থাকবে এর ক্যারেক্টার কেমন হতে হবে? লুকিয়ে থাকা যে পদটা থাকবে তার সাথে মূলত র বা এর বিভক্তি থাকবে। কোন বিভক্তি থাকবে? র বা এর বিভক্তি তার সাথে যুক্ত থাকবে। ঠিক আছে? এক নম্বর কথা। দুই নম্বর কথা হচ্ছে সে কর্তার অভিভাবক হিসাবে কাজ করবে। কার অভিভাবক হিসাবে? কর্তার। কর্তার অভিভাবক হিসাবে সে কাজ করবে। তাহলে সম্বন্ধ পদ কি? প্রথম প্রশ্ন, সম্বন্ধ পদ কারক নয়। সম্বন্ধ পদ কারক নয়। কোথায় থাকবে? বাক্যের মধ্যেই থাকবে। তার মানে ক্রিয়ার সাথে ওর কোনো রকম সম্পর্ক আমরা খুঁজে বার করতে পারবো না। তাহলে পারবো না তো কার সাথে সম্পর্ক আছে? বাক্যের কর্তার সাথে ওর সম্পর্ক আছে, ক্রিয়ার সাথে নয়। বাক্যের কর্তার সাথে ওর সম্পর্ক আছে, আর কর্তার অভিভাবক হিসাবে সে কাজ করবে। আর এই যে পদটা যে কর্তার অভিভাবক হিসাবে কাজ করবে তার সাথে বিভক্তি যোগ থাকবে র, অথবা এর বিভক্তি যোগ থাকবে। একটা উদাহরণ দেখি। উদাহরণ, রহিমের ভাই বাড়ি যাবে। কি আছে? বাড়ি যাবে। ক্রিয়া কি আছে? যাবে। ঠিক আছে? কে যাবে? ভাই বাড়ি যাবে। কে যাবে? ভাই যাবে বাড়ি। ঠিক
ঠিক আছে, ভাই যাবে বাড়ি, তাহলে ভাইটা কোন কারক? ভাই কোন কারক? কে যাবে? কর্তৃকারক, তাই না? বাড়ি যাবে, বাড়ি কোন কারক? স্থান অধিকরণ কারক। আচ্ছা, এবার প্রশ্ন করি তো, কে বা কারা দিয়ে তো একটাই উত্তর পাবো, পেয়ে গেছে, ঠিক আছে। পরবর্তীতে কি বা কাকে আছে কিছু, তার মানে এখানে কর্মকারক নাই। আচ্ছা, কিসের দ্বারা, কিছু মোটর সাইকেল, কিছু লেখা আছে সাইকেল, নাই, তার মানে এখানে করণ কারকও নাই। কোন নিঃস্বার্থ দানের সম্পর্ক আছে কিছু, সম্প্রদানও নাই। কোথা হতে কোথা থেকে বাড়ি যাবে লেখা আছে কিছু, নাই, তাহলে অপাদান কারকও নাই। কিসের জন্য বাড়ি যাবে, কি কারণে বাড়ি যাবে আছে কিছু, তাহলে নিমিত্ত কারকও নাই, তাই না? স্থান আছে একটা, কাল সময় বলা আছে কিছু না, বিষয় কিছু নাই, ভাব কিছু নাই, তাহলে এই লোকটা কে বাক্যের মধ্যে লুকিয়ে থেকে গেল? তাহলে লোকটা কে বাক্যের মধ্যে লুকিয়ে থেকে গেল? ও আসলে একটা অভিভাবক। কার? কর্তার অভিভাবক, রহিমের ভাই। বাড়ি তো যাবে ভাই, তাই ভাই হচ্ছে কর্তা, কিন্তু কার ভাই? রহিমের ভাই। কার সাথে এর সম্পর্ক আছে? রহিমের সাথে সম্পর্ক আছে। বাক্যের মধ্যে সে লুকিয়ে থেকে গেছে। বিভক্তি কি নিয়ে এসেছে? র বিভক্তি নিয়ে এসছে। র বা এর বিভক্তি নিয়ে আসবে, বাক্যের মধ্যে লুকিয়ে থেকে যাবে, অভিভাবক হিসাবে কাজ করবে। কার? কর্তার অভিভাবক হিসাবে কাজ করবে। তাকে আমরা কি বলি? সম্বন্ধ পদ। তাকে, হ্যাঁ, ষষ্ঠী বিভক্তি। র বা এর কোন বিভক্তি? ষষ্ঠী বিভক্তি। আচ্ছা, তাহলে সম্বন্ধ পদ কি? সম্বন্ধ পদ কোনো কারক নয়। তাহলে বাক্যের মধ্যে লুকিয়ে থেকে যাওয়া একটা পদ, যে পদে আমরা র বা এর বিভক্তি দেখতে পাবো এবং কর্তার, বলো তো একটা উদাহরণ। ক্লাবের ছেলেরা এবছর দারুণ খেলেছে, খেলেছের তলায় দাগ, খেলেছে ক্রিয়া। আচ্ছা, কে খেলেছে? কে বা কারা খেলেছে? ছেলেরা। দাগ দেওয়া আছে ক্লাবের তলায়, জানতে চাইছে কোন, এটা কোন ধরনের পদ? এটা সম্বন্ধ পদ। কোন পদ? সম্বন্ধ পদ। ক্লাবের ছেলেরা, ছেলেদের অভিভাবককে ক্লাব, ক্লাবের ছেলেরা, তাই না? ক্লাবের ছেলেরা। তাহলে এই গেল আমাদের সম্বন্ধ পদ। সম্বন্ধ পদ আসলে কারক নয়। আজকে যা পড়লাম তার লিস্ট, টাইম লাইন এখানে করে দেওয়া আছে, ঠিক আছে। কে বা কারা দেয়া প্রশ্ন করলে কোন কারক পাবো? কর্তৃকারক পাবো। কি বা কাকে দ্বারা? কর্মকারক। কিসের দ্বারা বা কি দিয়ে? করণ কারক। নিঃস্বার্থ দান বোঝালে সেই পদটা, যে পদে নিঃস্বার্থ দান করব, তাহলে কি হবে? সম্প্রদান কারক। কিসের জন্য? নিমিত্ত কারক। কোথা হতে? ভয়। কোথা থেকে বা ভয়ের সঞ্চার? অপাদান কারক। সময়, কাল আর ভাব কি বোঝাবে? অধিকরণ কারক, তাই তো? তাহলে কারণ কারক আমাদের হয়ে গেল পড়া। এই দুই প্রকার কারকের মধ্যে আমরা কিন্তু ভাগ দেখেছি, সেই ভাগগুলো আমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে পরীক্ষায় কারক বিভক্তি আসবে এবং কারক বিভক্তি ভালোভাবে জেনে পরীক্ষায় উত্তর করতে হবে। এই রকমই কিন্তু একের পর এক দামস টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের বাংলা ব্যাকরণের ভিডিও নিয়ে আসা হবে এবং তোমরা উপকৃত হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তী ভিডিও আবার শীঘ্রই আসবে। থ্যাংক ইউ। আজকের ক্লাস এখানে কমপ্লিট।